শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা লাইভে যোগদান করছেন শুরুতে প্লিজ লাইভটি দেখতে পাচ্ছেন কিনা এবং আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে আমাকে জানাবেন। যারা লাইভে যোগদান করছেন প্লিজ লাইভটি দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে আপনারা জানাবেন প্লিজ। সৌমিকা, ধন্যবাদ আপনাকে। আবারও বলছি, যারা লাইভে যোগদান করছেন প্লিজ লাইভটি দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা শুনতে পাচ্ছেন কিনা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন। ঈশা, ওয়ালাইকুম আসসালাম। আশা রাখি আপনারা ভালো আছেন। আবারও বলছি, যারা লাইভে যোগদান করছেন প্লিজ লাইভটি দেখতে পাচ্ছেন কিনা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এটা একটু আমাকে কনফার্ম করুন। অসংখ্য ধন্যবাদ আদনান খান ভাই আপনাকে। ওয়ালাইকুম আসসালাম আফরাহিম সাইফুল, প্রিয়াঙ্কা সূত্র, নমস্কার। আতিক রহমান, জি আতিক ভাই, সুস্থ। আসলে ব্যাপারটা হয়ে গিয়েছে কি, প্রেশারটা খুব লো হয়ে গিয়েছে। হ্যাঁ, এতে করে এই মানে ভালো থাকি, আবার হুট করে দেখা যায় মাথা ঘুরে ওঠে আর কি। হ্যাঁ, তো যাই হোক, চেষ্টা চলছে, ওষুধ খাচ্ছি, সব ঠিকঠাক হয়ে যাবে। আমরা আজকে আলোচনা করব লেকচার 9। লেকচার 9-এর আজকে প্রথম খণ্ড, প্রথম ক্লাস। গতদিন আমরা লেকচার 8 শেষ করতে পেরেছি, আজকে লেকচার 9-এর প্রথম ক্লাস। লেকচার 9-এ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, লেকচার 9-এ আমরা মূলত আলোচনা করব বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা। ব্যাংকিং ব্যবস্থা আমরা ফার্স্ট যেটা আলোচনা করতে যাচ্ছি সেটি হলো ব্যাংকিং ব্যবস্থা, বাংলাদেশের মুদ্রা ব্যবস্থা। আমরা আলোচনা করব বাংলাদেশের বীমা ব্যবস্থা। আমরা আলোচনা করব বাংলাদেশের শিল্প, বিভিন্ন ধরনের শিল্প, বাংলাদেশের শিল্প। আমরা আলোচনা করব বৈদেশিক বাণিজ্য এবং আমরা তার সাথে আলোচনা করব ইপিজেড, এক্সপোর্ট প্রসেসিং জোন, ইপিজেড নিয়ে আমরা আলোচনা করব। তাহলে বন্ধুরা লক্ষ্য করে দেখুন যে আমাদের লেকচার 9 খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা, বাংলাদেশের মুদ্রা ব্যবস্থা, বীমা, শিল্প, বৈদেশিক বাণিজ্য, ইপিজেড, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আরেকটা কথা বলে নেই, লাস্ট দুদিন বিকেলে, আসলে দুপুরবেলা দেখা যায় লাঞ্চের পরে শরীরটা আরও খুব বেশি খারাপ লাগে। লাস্ট দুদিন তো আমি আসলে আন্তর্জাতিক লাইভ ক্লাস নিতে পারিনি, ভিডিও আপলোড দিয়েছি। একটা ছিল ইসরায়েল ফিলিস্তিনের উপরে এবং আরেকটা আপলোড দিয়েছিলাম ইরাক ইরানের উপরে। এই 4টা দেশ থেকে কিন্তু প্রশ্ন আমাদের এসে থাকে। তো যারা এই ভিডিও ক্লাসটি দেখেছিলেন, এই গত দুটো ক্লাস ক্লাসগুলো কেমন ছিল একটু কমেন্ট করে আমাকে জানান তো প্লিজ। যারা লাস্ট আন্তর্জাতিকের বিকেলে গত দুদিনই ভিডিও ক্লাস আপলোড দিয়েছিলাম 4টা দেশের উপরে দুটো করে, এই ক্লাসগুলো কেমন লেগেছিল প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানান। যারা লাইভে আছেন, আন্তর্জাতিকের এই দুটো ক্লাস কেমন লেগেছে একটু আমাকে জানান প্লিজ। আন্তর্জাতিক অঙ্গনে লাস্ট দুটো ক্লাস আমি ভিডিও ক্লাস আপলোড দিয়েছি। প্লিজ এই দুটো ক্লাস কেমন লেগেছে, ভিডিও ক্লাস করতে কোনো অসুবিধা ছিল কিনা আপনাদের বা কোনো সমস্যা ছিল কিনা প্লিজ একটু আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বুঝতে পেরেছি। তাহলে আজকে আমরা শুরু করতে যাচ্ছি লেকচার 9। আর লেকচার 9-এ আমরা আলোচনা করব বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা, মুদ্রা ব্যবস্থা, বীমা, শিল্প, বৈদেশিক বাণিজ্য এবং আমরা আলোচনা করব মূলত কিন্তু ইপিজেড। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি বা আলোচনা শুরু করতে যাচ্ছি। তো আসুন তাহলে আমরা কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করে দিই।
হ্যালো, হ্যাঁ কে? আচ্ছা, আপনি গিয়েছিলেন? আচ্ছা ঠিক আছে, এখন যে ক্লিয়ার করেন, আমি একটু ক্লাসে আছি, করে আমাকে ফোন দেন, জানান আপনি প্লিজ। হ্যাঁ, তিনতলা তিনতলা। জি জি, তিনতলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনতলা। ওকে ওকে। তাহলে আসুন বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই। এবং আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে দেখব সেটি হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা, মুদ্রা, বীমা, শিল্প, বৈদেশিক বাণিজ্য এবং ইপিজেড, এগুলো নিয়ে আমাদের মূলত আজকে আলোচ্য বিষয়। তাহলে আমরা ব্যাংকিং ব্যবস্থা দিয়ে শুরু করে দেই ক্লাসটি। ব্যাংকিং ব্যবস্থা বলতে গেলে দুটো কথা আসে। একটা কথা আসে তফসিল ব্যাংক, একটা ব্যাপার চলে আসে কি ব্যাংক, একটা ব্যাপার চলে আসে আমরা দেখতে পাই তফসিলি ব্যাংক। একটা চলে আসে তফসিলি ব্যাংক, তফসিলি ব্যাংক, এবং আরেকটা চলে আসে বিশেষায়িত, আরেকটা চলে আসে বিশেষায়িত ব্যাংক। তাহলে আমরা দুটো ইস্যু লিখেছি, একটি লিখেছি তফসিলি ব্যাংক এবং আরেকটি লিখেছি কিন্তু বিশেষায়িত ব্যাংক। প্রথম কথা হচ্ছে বাংলাদেশে একটি কেন্দ্রীয় ব্যাংক আছে, বাংলাদেশে যেটাকে আমরা সেন্ট্রাল ব্যাংক বলে থাকি। বাংলাদেশে একটি কেন্দ্রীয় ব্যাংক আছে, বাংলাদেশের সেই কেন্দ্রীয় ব্যাংকের নাম কিন্তু বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক। আচ্ছা ঠিক আছে, আমরা দেখতে পেলাম বাংলাদেশে একটি কেন্দ্রীয় ব্যাংক আছে যার নাম বাংলাদেশ ব্যাংক। ঠিক আছে, বাংলাদেশ ব্যাংক এটি কিন্তু কোনো বাণিজ্যিক ব্যাংক নয়। বাংলাদেশ ব্যাংক এটি কিন্তু কোনো কি নয়, এটি কিন্তু কোনো বাণিজ্যিক ব্যাংক নয়। ঠিক আছে, তাহলে কোনটি বাণিজ্যিক ব্যাংক নয়? বাংলাদেশ ব্যাংক কিন্তু কোনো বাণিজ্যিক ব্যাংক নয়, এটা সেন্ট্রাল ব্যাংক বা এটা কেন্দ্রীয় ব্যাংক। পৃথিবীর প্রতিটা দেশেরই কিন্তু কি রয়েছে, কেন্দ্রীয় ব্যাংক রয়েছে। তো বাংলাদেশেরও কিন্তু রয়েছে, সেটার নাম আমরা বলেছি কিন্তু বাংলাদেশ ব্যাংক। তাহলে যদি কখনো পরীক্ষায় আসে নিম্নের কোনটি বাণিজ্যিক ব্যাংক নয়, আপনি এক কথায় বলে দেবেন বাংলাদেশ ব্যাংক, সেটি কিন্তু কোনো বাণিজ্যিক ব্যাংক নয়, এটি কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ সরকারের ব্যাংকার হিসেবে কাজ করে থাকে কিন্তু বাংলাদেশ ব্যাংক। আমাদের বাংলাদেশ সরকারের ব্যাংকার হিসেবে কাজ করে থাকে কোন ব্যাংক? বাংলাদেশ সরকারের ব্যাংকার হিসেবে কাজ করে থাকে কিন্তু বাংলাদেশ ব্যাংক। আপনারা মাথায় রাখবেন একটি ব্যাপার বন্ধুরা, যে বাংলাদেশ ব্যাংক 72 সালের আদেশ বলে, 1972 সালের আদেশ বলে 16ই ডিসেম্বর 1971 সালে প্রতিষ্ঠা লাভ করেছে। মূলত 72 সালের আদেশ বলে, কিন্তু প্রতিষ্ঠার তারিখটা ধরা হয়েছে 16ই ডিসেম্বর 1971, আমাদের বিজয় দিবসের দিন থেকে। বাংলাদেশ ব্যাংক যেটি পাকিস্তান পিরিয়ডেও ছিল, পাকিস্তান পিরিয়ডে এটার নাম ছিল দ্য স্টেট ব্যাংক অফ পাকিস্তান। আজকে যেটা পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক, দ্য স্টেট ব্যাংক অফ পাকিস্তান। এই স্টেট ব্যাংক অফ পাকিস্তানের নাম পরিবর্তন করে স্বাধীন বাংলাদেশে এই ব্যাংকটির নাম হয় বাংলাদেশ ব্যাংক। তাহলে এখান থেকে একটি পয়েন্ট আমরা শিখেছি যে বাংলাদেশ ব্যাংকের পূর্ব নামটা তাহলে কি? বাংলাদেশ ব্যাংকের পূর্ব নামটা কিন্তু দ্য স্টেট ব্যাংক অফ পাকিস্তান। আজকে যেটা পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ করে, দ্য স্টেট ব্যাংক অফ পাকিস্তান। আর আমাদের এই স্টেট ব্যাংক অফ পাকিস্তানের নাম পরিবর্তন করে হলো বাংলাদেশ ব্যাংক। আর বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠা সাল কিন্তু আমি দেখিয়েছি 16ই ডিসেম্বর 1971, যেদিন আমরা চূড়ান্ত বিজয় অর্জন করেছি। যেদিন আমরা চূড়ান্ত বিজয় অর্জন করেছি 16ই ডিসেম্বর 1971 সালে, সেই দিনটাতে আমরা কিন্তু প্রতিষ্ঠা করেছি কোন ব্যাংক? সেই দিনটাতেই আমরা প্রতিষ্ঠা করেছি কিন্তু মূলত বাংলাদেশ ব্যাংক। তাহলে বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠা সাল দেখলাম 16ই ডিসেম্বর 1971, কিন্তু 72-এর আদেশে এটা হয়েছে, বাট প্রতিষ্ঠা সাল দেখানো হয়েছে 16ই ডিসেম্বর 1971। তাই বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠা হয়েছে কবে? 16ই ডিসেম্বর 1971 সালে। এটি কি কোনো বাণিজ্যিক ব্যাংক? না, এটি কোনো বাণিজ্যিক ব্যাংক নয়, এটি হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় একটি ব্যাংক। এটি হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় একটি ব্যাংক। ঠিক আছে, আচ্ছা, কেন্দ্রীয় ব্যাংকের মূল কাজগুলো কি জানেন? কেন্দ্রীয় ব্যাংকের মূল কাজগুলো হচ্ছে এই যে তফসিলি যে ব্যাংকগুলো আছে তাদেরকে নিয়ন্ত্রণ করা, তফসিলি ব্যাংকগুলোকে মনিটরিং করা।
তার মানে ধরেন সোনালী জনতা, অগ্রণী, রূপালী, বেসিক যাই বলি না কেন, হ্যাঁ তফসিলি যে ব্যাংকগুলো রয়েছে সেই তফসিলি ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে কোন ব্যাংক? তফসিলি ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে সেন্ট্রাল ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক। ওকে, যার উদ্দেশ্য কিন্তু বাণিজ্য নয়। সো বাণিজ্যিক ব্যাংক নয় কোনটি? সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংক। তাছাড়া আমরা যে মুদ্রা, মানে আমরা যে টাকা দেখে থাকি, এই টাকা ছেপে থাকে কোন ব্যাংক? মুদ্রা চালু করে থাকে কোন ব্যাংক? বাংলাদেশ ব্যাংক। সোনালী জনতা, অগ্রণী, রূপালী ব্যাংক তারা কিন্তু টাকা ছাপতে পারে না। তার মানে টাকা ছাপবার এখতিয়ার কোন ব্যাংকের রয়েছে? বাংলাদেশ ব্যাংকের। একমাত্র কেন্দ্রীয় ব্যাংকই কি করে? বিহিত মুদ্রার প্রচলন করে, মানে টাকা চালু করে বা টাকা ছাপে। ওকে, তাহলে টাকা ছেপে থাকে একমাত্র কোন ব্যাংক? সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংক। আর বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে যে ব্যাংকগুলো থাকে মূলত সেগুলোকে আমরা কি বলে থাকছি? তফসিলি ব্যাংক বলে থাকছি। তবে বিশেষায়িত ব্যাংকগুলো কিন্তু কি আমি বলতে পারি যে বাংলাদেশে 3টি বিশেষায়িত ব্যাংক আছে, তারাও কিন্তু তফসিলি, তারাও কিন্তু বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণেই রয়েছে। বর্তমানে আমরা দেখতে পাই বাংলাদেশে প্রায় 67টি ব্যাংক আমরা দেখতে পাই। আমরা বর্তমানে বাংলাদেশে কতটি ব্যাংক দেখতে পাই? 67টি ব্যাংক কিন্তু আমরা বর্তমানে বাংলাদেশে দেখতে পাই। তো এই যে আমরা 67টি ব্যাংক বাংলাদেশে দেখতে পাই, একটি বিষয় মাথায় রাখতে হবে যে এই 67টি ব্যাংকের মধ্যে তফসিলিভুক্ত ব্যাংক আছে কিন্তু বন্ধুরা 61টি। এই 67টি ব্যাংকের মধ্যে তফসিলি ব্যাংক কতটি রয়েছে? বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে কতটি ব্যাংক রয়েছে? বাংলাদেশ ব্যাংকের, অর্থাৎ যেটা সেন্ট্রাল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংকের নিয়ন্ত্রণে 61টি ব্যাংক আছে। তার মানে 6টি ব্যাংক আমরা মনে রাখবো যে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে নেই বা তফসিলি ব্যাংকের। তাহলে যে সমস্ত ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অধীনে পরিচালিত হচ্ছে তাদেরকে কি বলা হচ্ছে? তফসিলি ব্যাংক বলা হচ্ছে। আর সেই তফসিলির মধ্যে আবার বিশেষায়িত থেকে থাকে, সেই তফসিলির মধ্যে আবার কি থেকে থাকে? বিশেষায়িত থেকে থাকে। যেমন আমি 3টা বিশেষায়িত ব্যাংকের নাম আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই। একটি হলো কৃষি ব্যাংক, একটি আমি বলেছি কি? কৃষি ব্যাংক। আচ্ছা ঠিক আছে, একটি কৃষি ব্যাংক। একটি আমরা লিখি রাজশাহী, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। আচ্ছা ঠিক আছে, একটি দেখেছি কৃষি ব্যাংক, একটি দেখেছি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আর একটি হচ্ছে প্রবাসী কল্যাণ, প্রবাসী কল্যাণ কল্যাণ ব্যাংক। তাহলে দেখেন এই যে 3টা ব্যাংক লিখলাম যেগুলো সরাসরি সরকার নিয়ন্ত্রণাধীন এবং বিশেষ কোনো কাজে যে ব্যাংকগুলোকে ব্যবহার করা হয়ে থাকে তাকেই বিশেষায়িত ব্যাংক বলে। তবে এই 3টা বিশেষায়িত ব্যাংকও কিন্তু তফসিলি ব্যাংক, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণেই রয়েছে। তাহলে এক কথায় যে সমস্ত ব্যাংকের উপরে মনিটর করে বা যে সমস্ত ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে সেন্ট্রাল ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, সেই সমস্ত ব্যাংকগুলোকে আসলে তফসিলি ব্যাংক বলা হয়। আর বিশেষায়িত মানে বিশেষ, সরাসরি সরকার নিয়ন্ত্রিত বিশেষ কোনো কাজে, বা আমি একটা কথা বলতে পারি যে সবসময় যে সরকার নিয়ন্ত্রিত হবে এমনও না, ব্যক্তি মালিকানাতেও নিয়ন্ত্রিত হতে পারে। তাহলে বিশেষ কোনো কাজে ব্যবহৃত ব্যাংকগুলোকে আমরা বিশেষায়িত ব্যাংক বলে থাকি। তাহলে এখান থেকে শিখেছি মোট ব্যাংক কিন্তু 67টি বাংলাদেশে বর্তমানে রয়েছে। আর এই 67টির মধ্যে তফসিলি ব্যাংক রয়েছে, মানে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে রয়েছে 61টি ব্যাংক। তফসিলি ব্যাংক কতটি রয়েছে? 61টি রয়েছে। ওকে ফাইন। তাহলে আমরা দেখলাম বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক, মুদ্রা ছেপে থাকে কোন ব্যাংক? বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ সরকারের ব্যাংকার হিসেবে কাজ করে বাংলাদেশ ব্যাংক, বা বৈদেশিক যে রিজার্ভ, সেই রিজার্ভ মজুদ থাকে কোন ব্যাংকে? বাংলাদেশ ব্যাংকে। বৈদেশিক রিজার্ভগুলো, সেই রিজার্ভগুলো সংরক্ষণ কোথায় থাকে? রিজার্ভগুলো সংরক্ষণ থাকে কিন্তু বাংলাদেশ ব্যাংকে। যে ব্যাংকটা প্রতিষ্ঠা হয়েছে 16 ডিসেম্বর 1900, কত বলেছি? 16 ডিসেম্বর 1971 সালে প্রতিষ্ঠা লাভ করেছে কোন ব্যাংক? বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের যিনি প্রধান তাকে আসলে বলা হয় গভর্নর। কি বলা হয়ে থাকে? গভর্নর। বাংলাদেশ ব্যাংকের প্রধানকে কি বলা হয়ে থাকে? গভর্নর বলা হয়ে থাকে। যে গভর্নরের পদের মেয়াদ কিন্তু 4 বছর। কত বছর? 4 বছর। তাহলে বাংলাদেশ ব্যাংকের প্রধানকে কি বলা হয়ে থাকে? গভর্নর বলা হয়ে থাকে। এবং আমি স্পষ্ট করেছি গভর্নরের মেয়াদ কত বছর? গভর্নরের মেয়াদ কিন্তু 4 বছর। ক্লিয়ার? গভর্নরের মেয়াদ কত বছর? 4 বছর। বাংলাদেশ ব্যাংকের বর্তমান যিনি গভর্নর রয়েছেন ফজলে কবির, বর্তমান যিনি গভর্নর রয়েছেন তার নাম হচ্ছে ফজলে
ফজলে কবির। তাহলে আমরা দেখতে পেলাম বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি? ফজলে কবির। তাহলে তিনি তার মেয়াদ কত বছর থাকার কথা? 4 বছর তিনি থাকবেন। এবং ফজলে কবির কিন্তু 11তম গভর্নর। বাংলাদেশ ব্যাংকের কততম গভর্নর? বাংলাদেশ ব্যাংকের 11তম গভর্নর কিন্তু ফজলে কবির। তাহলে পরীক্ষাতে আসতেই পারে যে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে? বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কিন্তু ফজলে কবির। আমরা মাথায় রাখলাম বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে? বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কিন্তু ফজলে কবির। কততম? 11তম। গভর্নরের মেয়াদ কত বছর? 4 বছর। তাহলে এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, ক্লাসের শুরুতেই প্রশ্ন করি, নোট ছাপে, নোট মানে তো বোঝেন টাকা বা মুদ্রা যাই বলি না কেন, নোট ছেপে থাকে কোন ব্যাংক? কমেন্ট করুন সবাই। নোট ছেপে থাকে কোন ব্যাংক? প্লিজ এটি আমাকে একটু কমেন্ট করুন। আমি স্ক্রিনে চলে যাচ্ছি। আমি একটি প্রশ্ন করেছি আপনাদের কাছে, নোট ছেপে থাকে কোন ব্যাংক? একটু কমেন্ট করুন। আমি একটি প্রশ্ন করেছি, নোট ছেপে থাকে, এই তো কমেন্ট আসতে শুরু করেছে। একজন কমেন্ট করেছেন বাংলাদেশ ব্যাংক, আমি জানি না ঠিক কিনা, সবাই আরো কমেন্ট করুন, তারপরে বলবো কোনটা সঠিক কোনটা বেঠিক। আমি প্রশ্ন করেছি, নোট ছাপে একমাত্র কোন ব্যাংক? নোট ছাপে একমাত্র কিন্তু বাংলাদেশ ব্যাংক। আমরা প্রশ্ন করেছি, নোট ছেপে থাকে কোন ব্যাংক? আমরা দেখতে পাচ্ছি নোট ছেপে থাকে কিন্তু বাংলাদেশ ব্যাংক। ফাইন, ওকে ফাইন। তাহলে নোট ছেপে থাকে কোন ব্যাংক? বাংলাদেশ ব্যাংক। ওকে ফাইন। তাহলে আমরা হ্যাঁ, অমিয় রাহা সেন্ট্রাল ব্যাংক লিখেছেন, হ্যাঁ ধন্যবাদ। সেন্ট্রাল ব্যাংক মানেই কিন্তু বাংলাদেশ ব্যাংক। তাহলে নোট ছেপে থাকে মূলত কোন ব্যাংক? বাংলাদেশ ব্যাংক। তার প্রধানকে বলা হয় কি? গভর্নর। বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন এন হামিদুল্লাহ। এন হামিদুল্লাহ, একটু নামটা লিখি, এন হামিদুল্লাহ। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন কিন্তু এন হামিদুল্লাহ। ওকে, আর বর্তমান 11তম গভর্নর রয়েছেন কিন্তু ফজলে কবির। দেখবেন বর্তমান নতুন কোন ঝকঝকে টাকা পেলে সেই টাকার গায়ে দেখবেন লেখা রয়েছে ফজলে কবির গভর্নর। তাহলে বর্তমান গভর্নর ফজলে কবির, আর প্রথম গভর্নর ছিলেন এন হামিদুল্লাহ। পরীক্ষায় আসতেই পারে কখনো যে বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন? এন হামিদুল্লাহ। আচ্ছা ঠিক আছে। তাহলে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠা হলো 16 ডিসেম্বর 1971 সালে। বাংলাদেশ ব্যাংক তাহলে কেন্দ্রীয় ব্যাংক, যার মূল কাজটা কি? যার মূল কাজটা অন্যান্য ব্যাংককে নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, তাহলে বাংলাদেশ ব্যাংক যাদেরকে নিয়ন্ত্রণ করে তারাই তফসিলি ব্যাংক। ওকে, বাংলাদেশ ব্যাংক যাদেরকে নিয়ন্ত্রণ করছে তারাই তফসিলি ব্যাংক। এবং এটা তো পরিষ্কার হলেন, বর্তমানে 61টা 67টা টোটাল ব্যাংক আছে, তার মধ্যে 61টা ব্যাংক আছে কিন্তু তফসিলি ব্যাংক। ওকে, তার মধ্যে 3টা বিশেষায়িত ব্যাংকের কথাও কিন্তু বলেছি, সেই তফসিলি 61টার মধ্যে রয়েছে। তাছাড়া আমরা কি বলেছি? বিহিত মুদ্রা প্রচলন করে থাকে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক কিন্তু কোনো বাণিজ্যিক ব্যাংক নয়, সে সেন্ট্রাল ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, এবং বাংলাদেশ সরকারের ব্যাংকার হিসেবে কাজ করে কিন্তু বাংলাদেশ ব্যাংক। ওকে, বাংলাদেশ সরকারের ব্যাংকার হিসেবে কাজ করে কোন ব্যাংক? বাংলাদেশ ব্যাংক। আবার আরেকটা এখান থেকে একটা কথা বলে রাখি, এই যে সুদের হার, এই সুদের হারকে নিয়ন্ত্রণ করে থাকে কোন ব্যাংক? সুদের হারকে নিয়ন্ত্রণ করে থাকে কিন্তু বাংলাদেশ ব্যাংক। এই যে ধরেন আপনি একটা অ্যাকাউন্ট খুললেন, কথার কথা আপনি সোনালী ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুললেন, আপনার ডিটেলসটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের অধীনে চলে যায়। কথা বুঝতে পেরেছেন আপনি? তাছাড়া আমাদের ব্যাংকগুলো কিন্তু, আমাদের ব্যাংকগুলোর বা সরকারের ব্যাংকার বলেছি যেহেতু বাংলাদেশ ব্যাংক, দিন শেষে দেখবেন ব্যাংকগুলো তার টাকা কোথায় জমা করে রেখে আসে? তার টাকাগুলো জমা করে রেখে আসে কিন্তু বাংলাদেশ ব্যাংকে। এবং একটি নীতিমালাই রয়েছে যে আমাদের ব্যাংকগুলো তার মোট জামানতের 15% বাংলাদেশ ব্যাংকের কাছে জমা রাখবে। আমাদের ব্যাংকগুলো তার মোট জামানতের 15% কি করবে? বাংলাদেশ ব্যাংকের কাছে জমা রাখবে। এবং জানেন, এই যে সব ব্যাংকের টাকা বাংলাদেশ ব্যাংক রেখে দেয়, এজন্য কিন্তু আবার ব্যাংকগুলোকে একটা প্রফিটও দেয় বাংলাদেশ ব্যাংক। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা দেখছি সকল ব্যাংকগুলোকে যেমন নিয়ন্ত্রণ করছে, সুদের হারকে নিয়ন্ত্রণ করছে কিন্তু বাংলাদেশ ব্যাংক। ঠিক আছে, তার মানে পার্সেন্টেজ বা লভ্যাংশ বা যাই হোক না কেন, এগুলো টোটাল নীতিমালা কোথা থেকে আসে? বাংলাদেশ ব্যাংক থেকে আসে। বাংলাদেশ ব্যাংকের নীতিমালার বাইরে অন্য কোনো ব্যাংক যেতে পারবে না, যেহেতু সে অন্যগুলো যেহেতু এই ব্যাংকগুলো তফসিলি বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে রয়েছে। তাই মাথায় রাখতে হবে, কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক, নোট ছাপে বাংলাদেশ ব্যাংক, রিজার্ভ মজুত করে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সরকারের ব্যাংকার হিসেবে কাজ করে বাংলাদেশ ব্যাংক, বা সুদের হারকে নিয়ন্ত্রণ করে বাংলাদেশ
বাংলাদেশ ব্যাংক, যার প্রতিষ্ঠা সাল ধরা হয়েছে 16ই ডিসেম্বর 1971, যেদিন আমরা চূড়ান্ত বিজয় অর্জন করেছি, বিজয়ের পতাকা উড়েছি, সেদিন থেকে বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠা সাল ধরা হয়। এবং এখানে আরেকটি বিষয় আমি আপনাদেরকে শিখিয়েছি, সেটি হচ্ছে যে আমাদের বাংলাদেশ যে ব্যাংক, তার পূর্ব নামটা কিন্তু কি বলেছি, দ্য স্টেট ব্যাংক অফ পাকিস্তান। দ্য স্টেট ব্যাংক অফ পাকিস্তানের বর্তমান নামটা হয়েছে বাংলাদেশ ব্যাংক, এবং পাকিস্তানের বর্তমানে কেন্দ্রীয় ব্যাংক কিন্তু দ্য স্টেট ব্যাংক। যেমন এখানে আমি দু একটা কথা একটু শিখিয়ে দিই আন্তর্জাতিক অঙ্গনের। পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ স্টেট ব্যাংক, সেন্ট্রাল ব্যাংকগুলো রয়েছে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র। দেখবেন পৃথিবীতে সকল সিস্টেমবাজি আমেরিকা করে। শত সিস্টেমবাজি কারা করবে? আমেরিকা করবে। কাউকে মেরে যদি তেল নেওয়া লাগে তেল নিবে, কারোর সাথে যুদ্ধ করে যদি কোনো সুবিধা আদায় করা লাগে সেটা আমেরিকা করে নেবে। তার মানে একটা জিনিস তো বুঝতে পারছেন, যত সিস্টেমবাজি আছে, হ্যাঁ, সব সিস্টেমবাজি কিন্তু কারা করে? আমেরিকা করে। আবার যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন তারা আবার সিস্টেম বললে অন্য কিছু বুঝে যাবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা হোটেল ছিল যেখানে মানে সব খাবার অল্প অল্প করে একটা মানে পাওয়া যেত, অনেক ধরনের ভর্তা, ডাল, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি একত্রে থাকতো। তো ওই খাবারটার নাম হলো সিস্টেম খাবার। তো আমি সেই সিস্টেম বলছি না, আমেরিকার সিস্টেমবাজি বলছি। তাই মাথায় রাখবেন, আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকের সাথে সিস্টেম কথাটা আছে। ফেডারেল রিজার্ভ সিস্টেম, ফেডারেল রিজার্ভ সিস্টেম। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক কোনটা? ফেডারেল রিজার্ভ সিস্টেম। ওই যে সিস্টেম দেখলে আপনি বুঝে যাবেন ওটা কি, মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ পৃথিবীতে টোটাল সিস্টেমবাজি কারা করে? মার্কিন যুক্তরাষ্ট্র। সো ফেডারেল রিজার্ভ সিস্টেম কি হবে? মার্কিন যুক্তরাষ্ট্র। যেমন দেখেন ঐরাবত মানে তো হাতি, আমরা জানি। দিগ্গজ মানে হাতি। হাতি কত বড়, তাই না? কত বৃহৎ। আর ম্যাপে দেখবেন রাশিয়া কত বৃহৎ, কি বৃহৎ একটা রাষ্ট্র রাশিয়া, তাই না? পুরো হাতির মতো তাহলে রাশিয়া কত বড় রাষ্ট্র হয়। ওই রাশিয়া তো মহাদেশের চেয়েও বড়, দু একটা মহাদেশের চেয়েও সে তো বড় হয়ে যাচ্ছে, তাই না? পুরো একটা হাতির। হ্যাঁ, যারা সিরাজগঞ্জ অঞ্চলের রয়েছেন এই গ্রুপে, তারা দেখবেন সিরাজগঞ্জের মানুষ কয়, ইরি বাপরে বাপ, হাতির লাহান মানে অত বড়, বুঝতে পারছেন? ওই অঞ্চলের মানুষ বলে থাকে এটা। তো আমাদের রাশিয়া যেহেতু হাতির মতো, তাই তার ব্যাংকের নামও কিন্তু হাতির মতোই, দ্য গজ ব্যাংক। তাহলে এক কথা বলেন দিগ্গজ ব্যাংক। আমি বলেছি দিগ্গজ মানে হাতি, তো এক কথায় বলছি দিগ্গজ ব্যাংক। দিগ্গজ মানে দ্য গজ ব্যাংক। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক কিন্তু দ্য গজ ব্যাংক। আর সিস্টেম কারা করে? ওই যে মার্কিন যুক্তরাষ্ট্র করে সিস্টেম। তাই মার্কিন যুক্তরাষ্ট্র, যাই হোক, এটা আন্তর্জাতিক অঙ্গনে যখন সেন্ট্রাল ব্যাংকগুলো পড়বো তখন আমরা এভাবে মনে রাখবো বিভিন্ন ব্যাংক আর কি, ঠিক আছে? তাহলে আমরা যেটা দেখছি, বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক তো বাংলাদেশ ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় রয়েছে মতিঝিলে। কোথায়? মতিঝিল। আর বুঝতেই পারছেন, মতিঝিল বললে অপেক্ষায় রাখে না, ঢাকাতে। তাহলে বাংলাদেশ ব্যাংকের সেন্ট্রাল অফিস মানে কেন্দ্রীয় শাখাটা কোথায় রয়েছে? বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তর আমরা দেখতে পাচ্ছি মতিঝিলে রয়েছে। ওকে, বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তর কোথায় রয়েছে? মতিঝিলে রয়েছে। এখানে একটি বিষয় আপনাদেরকে মাথায় রাখবেন, সে বিষয়টি হলো যে মূল অর্থাৎ সদর দপ্তর ছাড়াও বাংলাদেশ ব্যাংকের কি রয়েছে? আরো 10টা শাখা রয়েছে গোটা দেশে। আমি সদর দপ্তর ছাড়াও বলেছি, সদর দপ্তর ছাড়াও শাখা রয়েছে কতটি? 10টি। খুব সহজে মনে রাখতে পারবেন। কিভাবে আসেন দেখি। আমার বিভাগ কয়টা আছে ভাই? আমার বিভাগ আছে 8টা। বিভাগ কয়টা? বিভাগ আছে 8টা। কিভাবে দেখি? আমি ফার্স্ট লিখলাম ঢাকা, আচ্ছা মানলাম ঢাকা। রাজশাহী, আচ্ছা লিখলাম। চট্টগ্রাম, আচ্ছা। রংপুর, আচ্ছা। তারপরে যে লিখি সিলেট, বরিশাল, খুলনা, আর লাস্ট বিভাগ ময়মনসিংহ। তাহলে দেখুন বন্ধুরা, বাংলাদেশে বিভাগ আছে কতটি? আমরা জানি এই 8টি বিভাগ আছে। তাহলে আমি বলেছি বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তর ছাড়াও আরো 10টা কি আছে? আরো 10টা শাখা রয়েছে। এই 10টা শাখা মনে রাখবো কিভাবে? খুব সহজ। 8টা বিভাগে 8টা শাখা আছে। 8টা বিভাগে কয়টা আছে? 8টা শাখা আছে। এটুক তো ক্লিয়ার। 8টা বিভাগে 8টা শাখা। এখন বন্ধুরা 8টা শাখা পেয়ে গেলাম, কিন্তু শর্ট আছে আরো 2টা। এই 2টা কিভাবে মেকআপ করব? এই 2টা খুব সহজে মেকআপ করা যাবে।
এই দুটো খুব সহজে মেকআপ করা যাবে কিভাবে? এই ঢাকাতে দুটো শাখা আছে, একটা আছে মতিঝিল, একটা কোথায় আছে? মতিঝিল। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে মতিঝিলে তো সদর দপ্তরই। ভাই সদর দপ্তর ঠিক আছে, সদর দপ্তর ছাড়াও মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের একটা শাখা আছে। সদর দপ্তর ছাড়াও মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের একটা কি আছে? একটা শাখা আছে, মতিঝিলে আছে। আচ্ছা, আর মতিঝিল ছাড়া আরেকটা রয়েছে ঢাকার মধ্যে, সদরঘাটে রয়েছে। কোথায় রয়েছে? সদরঘাট। তাহলে আমরা দেখতে পেলাম যে ঢাকা বিভাগের মধ্যে দুটো শাখা রয়েছে, একটা মতিঝিল আছে, একটা সদরঘাট। তাও কয়টা হয় বন্ধুরা দেখেন, তাও যেহেতু ঢাকাতে একটা ধরেছে তাও তো 9টা হয়। তাও কয়টা হচ্ছে? 9টা। কিভাবে 9টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। ঢাকার মধ্যে 2টা ধরলে 9টা, একটা শর্ট থাকে। বাংলাদেশ ব্যাংকের একটা শাখা একমাত্র জেলা শহর বগুড়াতে আছে। কোথায় আছে? একমাত্র জেলা শহর বগুড়াতে রয়েছে। কখনো প্রশ্ন হতে পারে বাংলাদেশ ব্যাংকের শাখা একমাত্র কোন জেলাতে রয়েছে? জেলা শহরে একমাত্র রয়েছে কোথায়? সেটা কিন্তু বগুড়াতে। প্রতিটা শাখায় কিন্তু বিভাগের মূল শহরে বা মূল জেলাতে রয়েছে, আর জেলা শহরে একমাত্র শাখা দেখেছি আমরা কোথায়, যেটা কোনো বিভাগ না, বগুড়াতে দেখেছি। তাহলে হয়ে গেল। এই যে দেখেন 1 2 3 4 5 6 7, ঢাকাতে যেহেতু 2টা, তাহলে 1 2 3 4 5 6 7, ঢাকার 2টা মিলে 9, আর বগুড়ার একটা মিলে কত হলো? 10। তাহলে মতিঝিলে তো সদর দপ্তর, সেই সদর দপ্তর ব্যতীতও কিন্তু মতিঝিলে একটা শাখা অফিস আছে বাংলাদেশ ব্যাংকের। হ্যাঁ, শাখা আছে। আর সদরঘাটে আরেকটা শাখা রয়েছে, আর বগুড়া জেলা, একমাত্র জেলা শহর বগুড়াতে একটা রয়েছে। তাহলে বাংলাদেশ ব্যাংকের শাখা কতটি আছে? বাংলাদেশ ব্যাংকের শাখা আছে কিন্তু 10টি। মাথায় থাকবে বাংলাদেশ ব্যাংকের শাখা তাহলে কতটি আছে? বাংলাদেশ ব্যাংকের শাখা আছে 10টি। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংক কিন্তু কেন্দ্রীয় ব্যাংক, এবং আমি বলেছি সুদের হারকে নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক, নোট ছাপে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সরকারের ব্যাংকার হিসেবে কাজ করে বাংলাদেশ ব্যাংক। তাছাড়া বলেছি রিজার্ভ মজুদ রাখে কারা? রিজার্ভকে সংরক্ষণ করে কিন্তু বাংলাদেশ ব্যাংক। এবার একটি কথা বলতে চাই, সে কথাটি হলো, তাহলে আপনারা সর্বাগ্রে বুঝতে পেরেছেন আমাদের সেন্ট্রাল ব্যাংক বাংলাদেশ ব্যাংক তার কিন্তু কোনো বাণিজ্যিক কাজ না। তাই কোনটি বাণিজ্যিক ব্যাংক নয়? এক বাক্যে বলে দেবেন বাংলাদেশ ব্যাংক, সে কিন্তু কোনো বাণিজ্যিক ব্যাংক নয়। আমাদের রাষ্ট্রায়ত্ত 6টি ব্যাংক আছে। রাষ্ট্রায়ত্ত কয়টি ব্যাংক রয়েছে আগে বলে নেই। 6টা ব্যাংক আছে রাষ্ট্রায়ত্ত। রাষ্ট্রায়ত্ত ব্যাংক তাহলে কতটি রয়েছে? রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে 6টি। খুব সহজে দেখি আমরা। সোনালী, খুব সহজে দেখি সোনালী, তারপরে আমরা দেখব বন্ধুরা জনতা, জনতা, অগ্রণী, অগ্রণী, তারপরে আমরা দেখব রূপালী। কি সুন্দর সুন্দর নাম, সোনালী, রূপালী, জনতা, অগ্রণী। সোনালী, রূপালী, জনতা, অগ্রণী। তারপরে আমরা যেটা দেখব সেটা হলো বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, ডেভেলপমেন্ট ব্যাংক। আচ্ছা, আর লাস্ট আমরা দেখব বেসিক ব্যাংক, বেসিক ব্যাংক। ঠিক আছে, তো যাদের অ্যাকাউন্ট নেই তারাও রাস্তাঘাটে এই ব্যাংকগুলো দেখতে পান। এইটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক, 6টা ব্যাংক রয়েছে। হ্যাঁ, রাষ্ট্রায়ত্ত কয়টা ব্যাংক রয়েছে? রাষ্ট্রায়ত্ত 6টা ব্যাংক রয়েছে। ঠিক আছে, সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, এবং আমি বলেছি বেসিক ব্যাংক। বাংলাদেশ সরকার এই ব্যাংকগুলোকে রাষ্ট্রায়ত্ত করেছিল 1972 সালে। তার মানে একটা কথা মাথায় রাখবেন, এই ব্যাংকগুলো পাকিস্তান পিরিয়ডেও ছিল। এই ব্যাংকগুলো পাকিস্তান পিরিয়ডেও ছিল। দেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ সরকার এই ব্যাংকগুলোকে রাষ্ট্রায়ত্ত করে ফেলেছে কত সালে? 1972 সালে। আর রাষ্ট্রায়ত্ত করা থেকে আমরা এর প্রতিষ্ঠা সাল ধরি, যে সোনালী কত? 72, জনতা কত? 72, অগ্রণী কত? 72। যেমন ভাই স্টেট ব্যাংক অফ পাকিস্তান পাকিস্তানে ছিল, কিন্তু ওটাকে আমরা নিলাম কবে? 16 ডিসেম্বর 1971 সালে, তাই কি না? তাই আমরা বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠা সালে এটা ধরি।
তাহলে আগে স্টেট ব্যাংক কবে প্রতিষ্ঠা হয়েছে ওইটা আমরা ধরি না, আমাদের বাংলাদেশ ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা হলো কবে ওটা ধরি। তো এগুলা ব্যাংক কবে প্রতিষ্ঠা হয়েছে সেটা পরের কথা, কিন্তু বাংলাদেশ সরকার রাষ্ট্রায়ত্ত করলো যখন থেকে, তখন থেকে এই ব্যাংকগুলোর প্রতিষ্ঠা সাল ধরি। তাহলে আমরা সোনালীও বলবো 72, জনতা বলবো 72, অগ্রণী বলবো 72, রূপালী বলবো 72, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বলবো 72। কিন্তু বেসিক ব্যাংক এটা অনেক পরে। হাইরে বন্যা হয়েছিল ভাই 1988 সালে, সেই 1988 সালে প্রতিষ্ঠা লাভ করেছিল বেসিক ব্যাংক, যে 1989 সাল থেকে তার কার্যক্রম কি করেছে, শুরু করেছে। তাহলে যদি কখনো বলে সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বাংলাদেশ ডেভেলপমেন্ট, এগুলোকে রাষ্ট্রায়ত্ত করা হয়েছে কত সালে? 1972 সালে এগুলোকে কিন্তু রাষ্ট্রায়ত্ত করা হয়েছে। তাহলে এখান থেকে শিখলাম রাষ্ট্রায়ত্ত ব্যাংক বর্তমানে কয়টি? 6টি রয়েছে। কিন্তু বন্ধুরা 2007 সাল থেকে বাংলাদেশ সরকার এই ব্যাংকগুলোকে লিমিটেড করে দিয়েছে। লিমিটেড অর্থ এটা যে এই ব্যাংকগুলোর কিছু শেয়ার ব্যক্তি মালিকানাতে ছেড়ে দিয়েছে। তার মানে এখন এই ব্যাংকগুলোকে সরকার যেমন নিয়ন্ত্রণ করছে, সরকারের যেমন মালিকানা রয়েছে, তেমনি সরকারের সাথে সাথে ব্যক্তি মালিকানাতেও এই ব্যাংক রয়েছে, লিমিটেড হয়ে গিয়েছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে মোটামুটি এই ব্যাংকগুলোকে সরকার লিমিটেড করতে শুরু করেছে কত সাল থেকে? 2007 সাল থেকে। এখন দেখবেন সোনালী ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড, বাট 2007 সালের আগে এই ব্যাংকগুলোর সাথে লিমিটেড ছিল না, পুরোপুরিভাবে সরকার এই ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করত। কিন্তু সরকার এখন কি করেছে? এই ব্যাংকগুলোর কিছু পার্সেন্টেজ শেয়ার ব্যক্তি মালিকানায় ছেড়েছে, লিমিটেডে রূপান্তর হয়ে গিয়েছে। কথা বুঝতে পেরেছেন? এবং দেখেন লিমিটেডে রূপান্তর হওয়ার পর থেকে এই ব্যাংকগুলো যৌবন পেয়েছে, এই ব্যাংকগুলো ফুলে ফেপে উঠেছে। কিরকম? মানে আগে কেমন জরাজীর্ণ ছিল, বাট এখন সোনালী, জনতা, অগ্রণী, রূপালীতে যান, খুব ওয়েল ডেকোরেটেড। কথা বুঝতে পেরেছেন? ওয়েল ডেকোরেটেড এবং খুব স্মার্ট ইয়াং জেনারেশন কিন্তু এখন বর্তমানে এই ব্যাংকগুলোতে কাজ করছে। তার মানে লিমিটেড যখন হয়েছে, ব্যক্তি মালিকানায় যখন গিয়েছে, তখন ব্যাংকগুলো চেহারা পাল্টাতে শুরু করেছে। তার মানে বর্তমানে রাষ্ট্রায়ত্ত এই 6টা ব্যাংক রাষ্ট্রের কবজাতেই রয়েছে, রাষ্ট্রের পার্সেন্টেজ আছে, আবার ব্যক্তি পার্সেন্টেজও রয়েছে। আমি বলেছি 2007 সাল থেকে এই ব্যাংকগুলোকে সরকার কি করতে শুরু করেছে? লিমিটেড করে দিতে শুরু করেছে। তো যাই হোক, রাষ্ট্রায়ত্ত ব্যাংক কয়টা? রাষ্ট্রায়ত্ত ব্যাংক কিন্তু 6টা। আর রাষ্ট্রায়ত্ত এই 6টা ব্যাংকের মধ্যে সবচেয়ে বৃহৎ ব্যাংক হচ্ছে সোনালী ব্যাংক। সবচেয়ে রাষ্ট্রের যে 6টা ব্যাংক আমি দেখালাম, সেই 6টা ব্যাংকের মধ্যে সবচেয়ে বৃহৎ আপনি কোনটা বলবেন? সবচেয়ে বৃহৎ কিন্তু সোনালী ব্যাংক। বাংলাদেশ সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে থাকে কিন্তু সোনালী ব্যাংক। তাহলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বৃহৎ আমি কোনটা বলেছি? সবচেয়ে বৃহৎ আমি বলেছি সোনালী ব্যাংক। তাহলে এই ব্যাংকগুলোকে রাষ্ট্রায়ত্ত করা হয়েছিল কত সালে? 1972 সালে। সো এই ব্যাংকগুলোর প্রতিষ্ঠা সাল 72। একমাত্র বেসিক ব্যাংক আমি একটু আলাদা দেখিয়ে ফেলেছি, যে বেসিক ব্যাংক ওই বন্যার সময় হয়েছিল, 88 বন্যার সময়। তাছাড়া আর বাদ বাকি ব্যাংকগুলো 72 সালে কিন্তু রাষ্ট্রায়ত্ত হয়েছিল, জাতীয় মানে রাষ্ট্রের কবজায় নেওয়া হয়েছিল। ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখলাম রাষ্ট্রায়ত্ত ব্যাংক টোটাল কতটি? 6টি। তাহলে নিশ্চিত এই 6টি তো তফসিলি ব্যাংক। আপনি তো জানেনই যে এই যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক তারাও তো তফসিলি ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের অধীনে তারা কি হয়? তারা পরিচালিত হয়। কিন্তু এই ব্যাংকগুলো কিন্তু বাণিজ্যিক ব্যাংক। এই ব্যাংকগুলো আপনি কি বলবেন? এই ব্যাংকগুলো কিন্তু বাণিজ্যিক ব্যাংক। কথা বুঝতে পেরেছেন? তারা কিন্তু বিজনেস করছে, তারা প্রফিটের চিন্তায় কি করে? বিজনেস করে। ব্যাংক আপনাকে কি করে? ব্যাংক আপনাকে একটা টাকা জমা রাখেন, সেখানে ব্যাংক আপনাকে কিন্তু কি দেয়? সুদ দেয়। ব্যাংক আপনাকে প্রফিট দেয়, সুদ বলবো না, প্রফিট দেয়। তো মাথায় রাখবেন ব্যাংক কিভাবে আপনাকে প্রফিট দেয়? ব্যাংক টাকা তো খাটায়, আর ব্যাংক টাকা খাটিয়ে সেই টাকার ব্যাংক লাভ করে ব্যাংক নিজে চলে, নিজে লাভ করে, আবার পাবলিককেও কি করে? পাবলিককেও টাকা দেয়। সুতরাং এগুলো কিন্তু বাণিজ্যিক ব্যাংক। আর এই ব্যাংকগুলো কি করতে পারে না? টাকা ছাপতে পারে না। তাহলে আমরা দেখতে পেলাম বাণিজ্যিক ব্যাংক কয়টা? 6টা। বাট 2007 সালের পর থেকে এই ব্যাংকগুলোকে কিন্তু সরকার লিমিটেড করে দিয়েছে। হ্যাঁ, যেমন এখন বেসিক ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, এই 6টার সাথে লিমিটেড আছে। তার মানে ব্যক্তি মালিকানাতেও এর পার্সেন্টেজ এখন আছে, আর রাষ্ট্রায়ত্তও পার্সেন্টেজ রয়েছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমি বলেছি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বৃহৎ ব্যাংক কোনটা? রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বৃহৎ ব্যাংক সোনালী ব্যাংক। ঠিক আছে, সবচেয়ে বৃহৎ ব্যাংক কোনটি? সোনালী ব্যাংক। এবার এই 3 থেকে 4টা ব্যাংকের মানে পূর্ব নাম চেয়ে বসে। বিভিন্ন পরীক্ষায় জবের প্রশ্নে আপনারা দেখবেন ব্যাংকের পূর্ব নাম চেয়ে বসে। যেমন সোনালী,
মনে থাকা কঠিন হয়ে যায়। আসেন একটু কিছু উপমা দিয়ে মনে রাখি। সোনালী ব্যাংকের পূর্ব নাম। একটা জিনিস জানেন, আমরা জাতীয় জীবনে কিন্তু সোনালী দিনের স্বপ্ন দেখি। আমরা জাতীয় জীবনে, আমাদের জীবনে আমরা সোনালী দিনের স্বপ্ন দেখি। কবে সুদিন আসবে, কবে সবার সুদিন ফিরবে, কথা বুঝতে পেরেছেন? তাই না? এই করোনার মধ্যেও আমরা কিন্তু এমন স্বপ্নটাই দেখেছি, কবে সুদিন আসবে। হুমায়ুন আহমেদ স্যারের আগুনের পরশমণি সিনেমাটা যদি দেখে থাকেন, সেখানে দেখবেন বিপাশা শুধু বলতেন কবে দেশ স্বাধীন হবে, সেদিন হারমোনিকা বাজাতে বাজাতে মানে সে লাফিয়ে লাফিয়ে বেড়াবে, তাই কিনা? কবে যুদ্ধ শেষ হবে, কবে বাংলাদেশ স্বাধীন হবে। তো এই যে করোনাকালীন সময় গেল, একটা বড় যুদ্ধ কিন্তু হলো, এটা একটা সাইলেন্ট যুদ্ধ হলো, ঠিক আছে, নীরব ঘাতকের মতো এই যুদ্ধটা কিন্তু হলো। আমরা বলতে পারি না যে এখনো এই যুদ্ধ শেষ হয়েছে, আমরা জানি না, তবে আমরা আশা করি যে যুদ্ধের শেষ প্রান্তে আমরা এখন পৌঁছে গিয়েছি। কত মানুষ পৃথিবীতে হারিয়ে গিয়েছে, আমাদের দেশ থেকে কত মানুষ হারিয়ে গিয়েছে এই যুদ্ধে, তারা আমি বলবো শহীদ হয়েছেন। তো বন্ধুরা মাথায় রাখবেন যে আমরা সবসময় জাতীয় জীবনে কি দেখি, আমরা জাতীয় জীবনে কিন্তু আমরা সোনালী দিনের স্বপ্ন দেখি। তো জাতীয় মানে কি? ন্যাশনাল। জাতীয় মানে কি? ন্যাশনাল। তাহলে জাতীয় জীবনে কি দেখেন? সোনালী দিনের স্বপ্ন দেখেন। তাই সোনালী ব্যাংকের পূর্ব নাম ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান। সোনালী ব্যাংকের পূর্ব নাম মাথায় রাখবো ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান। তার মানে তো বুঝতেই পারছেন যে এই ব্যাংকগুলো কিন্তু পাকিস্তান পিরিয়ডে ছিল, আর বাংলাদেশ সরকার এটাকে রাষ্ট্রায়ত্তকরণ করেছে 72 সালে। তাই এগুলো ব্যাংকের প্রতিষ্ঠা সাল আমি কত বলি? 72 বলি। তাহলে দেখলাম সোনালী ব্যাংকের পূর্ব নামটা কি? ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান। ওই যে ন্যাশনাল জীবনে, জাতীয় জীবনে আপনারা কি দেখেন? সোনালী দিনের স্বপ্ন দেখেন। তাই ন্যাশনাল ব্যাংকের পূর্ব নাম, সোনালী ব্যাংকের পূর্ব নাম ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান। ন্যাশনাল ব্যাংক অফ, ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান। আমরা দেখতে পেলাম সোনালী ব্যাংকের পূর্ব নামটা কিন্তু ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান। ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তানের বর্তমান নামটা কি দেখেছি? সোনালী ব্যাংক। এবং বাংলাদেশ সরকারের সবচেয়ে বড় ব্যাংক কিন্তু কোনটা? এই সোনালী ব্যাংক। কারণ সরকারের সবচেয়ে বেশি দায়িত্ব পালন করে থাকে এই সোনালী ব্যাংক, এবং সবচেয়ে বৃহৎ, সবচেয়ে বেশি শাখা এটা রয়েছে। জনতা ব্যাংক। জনতা ব্যাংক এভাবে মাথায় রাখবেন, জনগণের মধ্যে একটা ইউনিটি থাকতে হয় না? জনগণের মধ্যে কিন্তু একটা ইউনিটি থাকতে হয়, না হলে কিন্তু চলে না, তাই না? একটা রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে চাইলে জনগণের মধ্যে কি থাকতে হবে? ইউনিটি থাকতে হবে। তাই জনতা ব্যাংকের পূর্ব নাম কিন্তু ইউনাইটেড ব্যাংক। কি ব্যাংক? ইউনাইটেড ব্যাংক। ইউনাইটেড, ইউনাইটেড ব্যাংক। আমরা দেখতে পেলাম জনতা ব্যাংকের পূর্ব নামটা ইউনাইটেড ব্যাংক, কারণ ইউনিটি থাকতে হবে যেহেতু জনগণের মধ্যে। তাই জনতার মধ্যে কি থাকতে হবে? ইউনিটি থাকতে হবে। ইউনিটি থেকে ইউনাইটেড ব্যাংক। জনতা ব্যাংকের পূর্ব নাম কোনটা? জনতা ব্যাংকের পূর্ব নাম কিন্তু ইউনাইটেড ব্যাংক। এবার আসেন অগ্রণী। ভাই আমরা যারা গান বাজনা শুনি, বিশেষ করে আমরা বাংলাদেশের মানুষ, আমরা যারা 90-এর দশকে, আমার জন্ম 80-র দশকের শেষে হয়েছে, ঠিক আছে, আপনাদের জন্ম 90-এর দশকে হয়েছে। তো যারা আমরা 80-র দশকের শেষের বা 90-এর দশকে যাদের আমাদের জন্ম হয়েছে, আমরা কিন্তু একসময় গান শুনতাম, তখন দেখতে পেতাম যে গানের খুবই অ্যাজ ইউজুয়াল হারমোনিয়াম, ডুগি তবলা, তানপুরা, এগুলোর মাধ্যম দিয়ে কিন্তু গান বাজনা হতো। কিন্তু হঠাৎ করে আমরা নোটিস করলাম যে 2004 সালের পর থেকে বা 2005 সালের দিক থেকে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে যন্ত্রাংশের কিন্তু কি হলো, বেশ মানে আপডেটেড যন্ত্রাংশ আসলো, ঠিক আছে, মিউজিকের ক্ষেত্রে ভেরিয়েশন আসলো। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে মিউজিকের ক্ষেত্রে ভেরিয়েশন এনেছিলেন হাবিব ওয়াহিদ। কে এনেছিলেন? হাবিব ওয়াহিদ। ফেরদৌস ওয়াহিদ তার বাবা, বাংলাদেশের একজন প্রখ্যাত কণ্ঠশিল্পী, ফেরদৌস ওয়াহিদের ছেলে হাবিব ওয়াহিদ। তিনি কিন্তু বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে, যন্ত্রাংশের ক্ষেত্রে কিন্তু বেশ সফলতা এনেছিলেন। তিনি কিন্তু বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট বাংলাদেশের প্রথম ইউজ করতেন, ঠিক আছে। তার মানে সঙ্গীতকে আধুনিকায়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন কিন্তু হাবিব সাহেব, ঠিক আছে। সঙ্গীতের আধুনিকায়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন কিন্তু হাবিব সাহেব। তার একটা গান কিন্তু আমাদের সেই যৌবনের দিনগুলোতে, ইউনিভার্সিটির দিনগুলোতে কিন্তু খুব মনে নাড়া দিত। দিন গেল তোমারও পথ চাহিয়া, মন পড়ে সুখী গো কার লাগিয়া। কথা বুঝতে পেরেছেন? খুবই নাড়া দিত হাবিবের সেই গানটা কিন্তু আমাদের মনের মধ্যে।
তো সেই কথাই বলতে চাই যে আমাদের সঙ্গীতায়নে ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আধুনিকায়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন কিন্তু হাবিব ভাই। সুতরাং মাথায় রাখবেন অগ্রণী ব্যাংকের পূর্ব নাম কিন্তু হাবিব ব্যাংক। কি ব্যাংক? হাবিব ব্যাংক। খুব সুন্দর একটা কথা দেখলাম, অগ্রণী ব্যাংকের পূর্ব নামটা কিন্তু পাকিস্তান পিরিয়ডে ছিল হাবিব ব্যাংক। ওকে, তাহলে দেখেন সোনালী, জাতীয় জীবনের সোনালী দিনের স্বপ্ন দেখেন, তাই সোনালী ব্যাংক কি? ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান। জাতীয় জীবন, ন্যাশনাল মানে জাতীয়, আচ্ছা সোনালী জীবনে সোনালী ব্যাংক কি? ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান। জনতা, জনতার মধ্যে ইউনিটি থাকতে হবে, সো জনতা ইউনাইটেড ব্যাংক। অগ্রণী ব্যাংক, আমি বলেছি অগ্রণী ভূমিকা পালন করেছেন হাবিব ওয়াহিদ সঙ্গীতাঙ্গনে, তাই অগ্রণী ব্যাংকের পূর্ব নাম হাবিব ব্যাংক। এবার আমরা চলে যাচ্ছি রূপালী ব্যাংক। রূপালী ব্যাংক, শুনুন রূপালী, আমরা একটি বিষয় মাথায় রাখবো যে সোনালী, সোনালী ভবিষ্যৎ অর্থে বুঝি, আর রূপালী দিনগুলো বলে না, সেই রূপালী দিনের সিনেমাগুলোর কথা। সেই রূপালী দিনের সিনেমা বলতে কারদের কথা মনে পড়ে যায়? উত্তম, সুচিত্রা, তারপরে মনে করেন রাজ্জাক, কবরী, তাই কি না, ববিতা আলমগীর, শাবানা, তাদের কথা কিন্তু মনে পড়ে যায়। তো মাথায় রাখবেন যে মুসলিম, আমরা বিভিন্ন গ্রন্থে পড়েছি যে মুসলিমরা, বিশেষ করে কাজী নজরুল ইসলাম একটি কথা সবসময় বলেছেন যে সেই মুসলিমদের অতীত জীবনের কথা, রূপালী দিনের কথাগুলো তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। হজরত ওমরকে তিনি আবার তরবারি হাতে তিনি কিন্তু কি করেছেন? আহ্বান করেছেন। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে মুসলিমরা বা কাজী নজরুল তিনি কি চেয়েছেন, তিনি কি চিন্তা করেছেন? সেই মুসলিমদের রূপালী দিনের সেই শৌর্য বীর্যের কথাগুলো তিনি মনে করেছেন। রূপালী মানে অতীত দিনের সেই শৌর্য বীর্যের কথাগুলো তিনি মনে করেছেন। তাই রূপালী আসলে আপনার মনে পড়ে যাবে মুসলিমদের কথা। তাই মাথায় রাখতে হবে মুসলিম কমার্শিয়াল ব্যাংক। রূপালী ব্যাংকের পূর্ব নাম মুসলিম, মুসলিম কমার্শিয়াল, কমার্শিয়াল ব্যাংক, মুসলিম কমার্শিয়াল ব্যাংক। আমরা মাথায় রাখবো রূপালী ব্যাংকের পূর্ব নামটা কিন্তু মুসলিম কমার্শিয়াল ব্যাংক। কথা বুঝতে পেরেছেন? রূপালী ব্যাংকের পূর্ব নামটা কিন্তু মুসলিম কমার্শিয়াল ব্যাংক। তাহলে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে রূপালী ব্যাংকের পূর্ব নামটা কি? মুসলিম কমার্শিয়াল ব্যাংক। ঠিক আছে, আমরা এই গুরুত্বপূর্ণ 4টা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পূর্ব নাম দেখলাম, যেগুলো থেকে কিন্তু আমাদের পরীক্ষাতে কি হয়? প্রশ্ন আসে। তাহলে আমি যদি বলি জাতীয় জীবনের সোনালী দিনের স্বপ্ন দেখেন, সোনালী, জাতীয় মানে ন্যাশনাল, তাই সোনালী ব্যাংকের পূর্ব নাম ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান। আমরা দেখেছি জনতা, ইউনাইটেড থাকতে হবে, ইউনাইটেড ব্যাংক। যন্ত্রাংশে অগ্রণী ভূমিকা পালন করেছেন হাবিব ওয়াহিদ, তাই মাথায় রাখতে হবে অগ্রণী ব্যাংক হাবিব ব্যাংক। আর আমাদের রূপালী বললে মুসলিমদের অতীত কথা মনে পড়ে যায়, তাই মুসলিম কমার্শিয়াল ব্যাংক মানে রূপালী ব্যাংক। তাহলে রাষ্ট্রায়ত্ত এই 6টা ব্যাংক দেখেছি, কিন্তু বর্তমানে এগুলো লিমিটেড, অর্থাৎ রাষ্ট্র এবং ব্যক্তি মালিকানার মধ্যে উভয়ের পার্সেন্টেজে এই ব্যাংকগুলো রয়েছে। তারপরেও তো এই ব্যাংকগুলো কি? রাষ্ট্রায়ত্ত ব্যাংক। তো যারা লাইভে আছেন, কেমন লাগছে ক্লাসটা? বুঝাতে পারছে কিনা, সহজ হচ্ছে কিনা, অনুভূতি কি একটু ব্যক্ত করুন। আপনাদের কমেন্টগুলো দেখে এসে আবার আমি শুরু করে দিতে চাই, আরও আমাদের এগোতে হবে। যারা লাইভে আছেন কেমন লাগছে ক্লাসটা একটু আমাকে কমেন্ট করে জানান বন্ধুরা। যারা লাইভে আছেন কেমন লাগছে প্লিজ একটু জানাবেন। এখন একজন একটা প্রশ্ন করে রেখেছিলেন যে 61 তফসিলি আর বিশেষায়িত 3টা। ভাই বিশেষায়িত 3টাও কিন্তু তফসিলি ভুক্ত। হ্যাঁ, আমি তখন কিন্তু স্পষ্ট করেছি যে বিশেষায়িত 3টি ব্যাংক, বিশেষায়িত সেই 3টি ব্যাংকও কিন্তু তফসিলি ভুক্ত। মাথায় রাখতে হবে বন্ধুরা যে বিশেষায়িত 3টি ব্যাংকও কিন্তু তফসিলি ভুক্ত। কথা বুঝতে পেরেছেন? তাহলে বিশেষায়িত ব্যাংকও কিন্তু তফসিলিভুক্ত, কিন্তু সেগুলো বিশেষ কাজে কি হয়ে থাকে? বিশেষ কাজে ব্যবহৃত হয়ে থাকে। ঠিক আছে, সেগুলো কি হয়ে থাকে? বিশেষ কাজে ব্যবহৃত হয়ে থাকে। তো বন্ধুরা ক্লাসটি কেমন লাগছে প্লিজ একটু আমাকে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, তাহলে আমি একটা বিষয় কিন্তু স্পষ্ট করেছি আপনাদেরকে যে বিশেষায়িত যে 3টি ব্যাংক লিখে রেখেছিলাম, সেই বিশেষায়িত 3টি ব্যাংকও কিন্তু আমরা মাথায় রাখবেন, সেটি 3টিও কিন্তু তফসিলি ব্যাংক। তাহলে মোট তফসিলি ব্যাংক 61টি।
হ্যাঁ, মোট তফসিলি ব্যাংক কতটি? 61টি। হ্যাঁ, শীটে যা দেওয়া আছে ওখান থেকে একটু পরিবর্তন করে নেবেন, কারণ আমরা একটা কথাই বলছি যে একটু আপডেট হয়েছে। হ্যাঁ, একটু আপডেট হয়েছে, আমি আপডেটটাই আপনাদেরকে দিচ্ছি। শীটে একটু কি করে নেবেন, হ্যাঁ একটু বিষয়টাকে কি করে নেবেন, শীট থেকে একটু আপডেট করে নেবেন বিষয়টা আর কি। হ্যাঁ, তো অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা লাইভে আছেন, ক্লাসটি দেখছেন, আর আপনাদেরকে আবারও স্বাগত জানাই ক্লাসে। হ্যাঁ, তো আসুন তাহলে আমরা কি করি, আমরা আবারও পড়ার মধ্যে প্রবেশ করি। তাহলে মাথায় থাকবে তো যে এই কয়েকটা ব্যাংকের পূর্ব নাম কিন্তু বিভিন্ন সময় পরীক্ষাতে এসেছে, এই পূর্ব নামগুলো দিতে হবে। আর আমি যখন ক্লাসে যা বলছি এটা একটু আপডেট হয়েছে, সুতরাং শীটের ওই জায়গাগুলোতে কি করে নেবেন, একটু আপডেট করে নেবেন আর কি। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা রাষ্ট্রায়ত্ত 6টা ব্যাংক দেখলাম। এবার আমরা বলেছি যে এই ব্যাংকগুলোকে মূলত রাষ্ট্রায়ত্ত করা হয়েছিল 1972 সাল থেকে। ঠিক আছে, পাকিস্তান পিরিয়ডে এই ব্যাংকগুলো ছিল। আর এগুলো আমি কি বলেছি, এগুলো কিন্তু বাণিজ্যিক ব্যাংক। এগুলো আমি কি বলেছি, এগুলো কিন্তু বাণিজ্যিক ব্যাংক। এছাড়া গুরুত্বপূর্ণ আরও কয়েকটা ব্যাংকের আমরা একটু প্রতিষ্ঠা সাল দেখব। যেমন বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, অথচ 1972 সালে প্রতিষ্ঠা লাভ করেছিল বাংলাদেশ শিল্প ব্যাংক। তাহলে শিল্প ব্যাংক প্রতিষ্ঠা লাভ করেছে কত সালে? শিল্প ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে 1972 সালে। তাহলে বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, অথচ সে দেশে আগে শিল্প ব্যাংক হয়েছে কত সালে বলেছে? 1972 সালে। 1973 সালে প্রতিষ্ঠা লাভ করেছিল বাংলাদেশ কৃষি ব্যাংক। বাংলাদেশ কৃষি ব্যাংক। তাহলে দেখেন, শিল্প ব্যাংক আগে, শিল্প ব্যাংক আমি কিন্তু বলেছি 1972। শিল্প ব্যাংক কত বলেছি? শিল্প ব্যাংক আমি বলেছি কিন্তু 1972। কৃষি ব্যাংক কত বলেছি? আমরা কৃষি ব্যাংক বলেছি 1973 সালে। আর একটা ব্যাংক আমরা একটু দেখতে চাই, কর্মসংস্থান ব্যাংক। 1998 সালে প্রতিষ্ঠা লাভ করেছিল কর্মসংস্থান ব্যাংক। কর্মসংস্থান ব্যাংক, যেমন আপনারা অনেকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে পরীক্ষা দিয়ে থাকেন, রাকাব বলা হয়। তার মানে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, রাকাব। সেই রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল 1987 সালে। 1987 সালে। তাহলে এই কয়েকটা ব্যাংকের প্রতিষ্ঠার সালটা একটু আপনার দেখে রাখতে হবে। আমি বলেছি শিল্প ব্যাংক প্রতিষ্ঠা হয়েছে 1972। কৃষি নির্ভর দেশ, আগে শিল্প ব্যাংক বলেছি 72। তারপর আমরা কি দেখেছি? আমরা দেখেছি বাংলাদেশ কৃষি ব্যাংক। কৃষি ব্যাংক আমরা দেখেছি কত? কৃষি ব্যাংক দেখেছি কিন্তু আমরা 1973। তারপর আমরা দেখতে পেয়েছি কর্মসংস্থান ব্যাংক। কর্মসংস্থান ব্যাংক কত? কর্মসংস্থান ব্যাংক কিন্তু 1998। তাহলে মাথায় রাখবেন, শিল্প ব্যাংক প্রতিষ্ঠা হয়েছে 1972। আমরা দেখেছি কৃষি ব্যাংক, এটা প্রতিষ্ঠা হয়েছে 1973 সালে। এবং কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠা হয়েছে 1900 কর্মসংস্থান ব্যাংক দেখতে পেয়েছি আমরা 1998 সালে। আর যদি মাথায় থাকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, সেটি হবে কিন্তু 1987 সালে। এবার আসেন, আমাদের বাংলাদেশের প্রথম বিদেশি ব্যাংক অর্থাৎ বেসরকারি ব্যাংক, আমাদের বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি? এবার আমরা একটু দেখবার চেষ্টা করি। আমাদের বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক হচ্ছে আরব বাংলাদেশ ব্যাংক। কি লিখলাম আমি? আরব বাংলাদেশ ব্যাংক। আরব বাংলাদেশ ব্যাংক। তাহলে বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক আমরা কোনটা দেখেছি? বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক আমরা দেখেছি আরব বাংলাদেশ ব্যাংক। এই আরব বাংলাদেশ ব্যাংক, যে ব্যাংকটা প্রতিষ্ঠা লাভ করেছিল কিন্তু 1980 সালে। 1980 সালে। এর মালিক বাংলাদেশে ছিল না, মধ্যপ্রাচ্যের মালিক ছিল। তাহলে বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি? আরব বাংলাদেশ ব্যাংক। আর এই ব্যাংকটাকে বর্তমানে কিন্তু এবি ব্যাংক বলে ডাকা হয়। বর্তমানে এটার কি নামে ডাকা হয়? বর্তমানে এটা এবি ব্যাংক হিসেবে উল্লেখ করা হয়। তাহলে বর্তমানে বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক আপনি কি বলবেন? বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কিন্তু আরব বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি? বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক আরব বাংলাদেশ ব্যাংক, যার প্রতিষ্ঠা সাল আমি বলেছি 1980 সালে প্রতিষ্ঠা লাভ করেছে কিন্তু আরব বাংলাদেশ ব্যাংক। তাহলে বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি? এবি ব্যাংক। আজকে এবি বলছি, তখন কি বলতাম? আরব বাংলাদেশ ব্যাংক। যেমন 1983 সালে প্রতিষ্ঠা লাভ করেছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ইসলামী ব্যাংক
বলা হয়ে থাকে দেশের প্রথম সুদমুক্ত বা ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক কিন্তু ইসলামী ব্যাংক। দেশের প্রথম সুদমুক্ত এবং ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক কোনটি? ইসলামী ব্যাংক। ঠিক আছে, সুদমুক্ত এবং ইসলামী শরিয়া ভিত্তিক মানে শরিয়ার ভিত্তিতে পরিচালিত হয় কোন ব্যাংক? ইসলামী ব্যাংক, বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেড, যার প্রতিষ্ঠা সাল আমি বলেছি 1983। তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে দেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি? দেশের প্রথম বেসরকারি ব্যাংক কিন্তু আরব বাংলাদেশ ব্যাংক। হ্যাঁ, যেটাকে সংক্ষেপে বর্তমানে আমরা কি বলি? যেটাকে সংক্ষেপে বর্তমানে আমরা এবি ব্যাংক বলি। তাহলে ইতিপূর্বে যেটাকে আমরা কি বলেছি? আরব বাংলাদেশ ব্যাংক বলেছি, বর্তমানে সংক্ষেপে বলছি এবি ব্যাংক। আর দেশের প্রথম সুদমুক্ত বা ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক কোনটি? ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক কিন্তু মাথায় রাখতে হবে বন্ধুরা, সেটি ইসলামী ব্যাংক। এবং মাথায় রাখবো ট্রাস্ট ব্যাংক লিমিটেড একটি ব্যাংক রয়েছে। ট্রাস্ট ব্যাংক লিমিটেড একটি ব্যাংক রয়েছে যেটা বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত হয়। কথা বুঝতে পেরেছেন? একটা বিষয় মাথায় রাখবেন, আপনারা যে কোনো কাজে ট্রাস্ট করেন কাকে? বিশ্বাস করেন কাকে? সেনাবাহিনীকে। তাই মাথায় রাখবো ট্রাস্ট ব্যাংক লিমিটেড এটা কে পরিচালনা করে থাকে? ট্রাস্ট ব্যাংক লিমিটেড এটা পরিচালনা করে থাকে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে ট্রাস্ট ব্যাংক লিমিটেড, এই ট্রাস্ট ব্যাংক লিমিটেড এটা পরিচালনা করে থাকে কে? বাংলাদেশ সেনাবাহিনী। এবং একটি বিষয় মাথায় রাখতে হবে আপনাদেরকে, সেটি হলো বাংলাদেশের ইতিহাসে প্রথম এটিএম কার্ড, বর্তমানে আমাদের কাছে খুব জনপ্রিয় একটি মাধ্যম কিন্তু এটিএম, যার পূর্ণরূপটা আমরা জানি অটোমেটেড টেলার মেশিন। এটিএম এর পূর্ণরূপটা কি? অটোমেটেড টেলার মেশিন। বাংলাদেশে প্রথম এই এটিএম কার্ড চালু করেছিল। ভাই, এটিএম কার্ডের একটা স্ট্যান্ডার্ডিটি আছে না? মানিব্যাগ থেকে পার্স থেকে বার করবেন, ভিতরে ঢুকাবেন, টাকা বের করবেন, একটা আলাদা স্ট্যান্ডার্ডিটি ভাব আছে। তাই ওইভাবে মনে রাখবেন এটিএম কার্ড চালু করেছে স্ট্যান্ডার্ডিটি থেকে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক। বাংলাদেশে প্রথম এটিএম কার্ড চালু করেছিল কোন ব্যাংক? বাংলাদেশে প্রথম 1997 সালে এটিএম কার্ড চালু করেছিল স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক। একটা স্ট্যান্ডার্ডিটি আছে আলাদা, তাই মাথায় রাখবেন স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক। বাংলাদেশে প্রথম এটিএম কার্ড চালু করেছে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক। বর্তমানে আরেকটি গুরুত্বপূর্ণ জনপ্রিয় মাধ্যম আছে মোবাইল ব্যাংকিং। আমরা মোবাইল ব্যাংকিং, আপনারা আমার কাছে পড়ছেন কিন্তু মোবাইল ব্যাংকিং এর মাধ্যম দিয়েই পেমেন্ট করে, তাই না? বাংলাদেশের ইতিহাসে প্রথম মোবাইল ব্যাংকিং চালু করেছিল ডাচ বাংলা ব্যাংক। কোন ব্যাংক চালু করেছিল? ডাচ বাংলা ব্যাংক কিন্তু প্রথম মোবাইল ব্যাংকিং চালু করেছিল, যেটা তাদের ওই মাধ্যমটাকে রকেট বলা হয়, তাই কি না? রকেট। বর্তমানে যে ডাচ বাংলা ব্যাংক পরিচালনা করছে সেটাকে কি বলা হচ্ছে? রকেট বলা হচ্ছে। তাহলে বাংলাদেশের ইতিহাসে প্রথম মোবাইল ব্যাংকিং চালু করেছে কিন্তু ডাচ বাংলা ব্যাংক। তাছাড়া বন্ধুরা দেখেন, তার পরবর্তীতে গ্রামীণ আমরা দেখেছি বন্ধুরা ব্র্যাক ব্যাংক চালু করেছে বিকাশ। সবচেয়ে জনপ্রিয় এখন মানুষের হয়তো সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে বিকাশ। তাহলে বিকাশ কোন ব্যাংক চালু করেছে? ব্র্যাক ব্যাংক চালু করেছে কিন্তু বিকাশ। আর রকেট চালু করেছিল কোন ব্যাংক? ডাচ বাংলা ব্যাংক। এছাড়া বাংলাদেশ পোস্ট অফিসের একটি মানে আমরা ব্যাংকিং দেখতে পাই এখন নগদ। নগদ কাদের? তাহলে বাংলাদেশ পোস্ট অফিসের কিন্তু তাদের তত্ত্বাবধানে পরিচালিত হয় কোনটি? নগদ। নগদেও আমরা কি করি? টাকা পয়সা লেনদেন করে থাকি। তাহলে বাংলাদেশের ইতিহাসে প্রথম বেসরকারি ব্যাংক বললে বলবেন আরব বাংলাদেশ ব্যাংক। প্রথম ইসলামী শরিয়া ভিত্তিক সুদমুক্ত ব্যাংক ইসলামী ব্যাংক, বর্তমানে খুবই জনপ্রিয় কিন্তু ইসলামী ব্যাংক। তারপরে আপনারা যে বিষয়টি মাথায় রাখবেন সে বিষয়টি হচ্ছে আমাদের বাংলাদেশে প্রথম এটিএম কার্ড চালু করেছে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক। স্ট্যান্ডার্ডটি আছে না? আমরা তারপরে দেখেছি প্রথম মোবাইল ব্যাংকিং চালু করেছে কোন ব্যাংক? ডাচ বাংলা ব্যাংক কিন্তু প্রথম মোবাইল ব্যাংকিং চালু করেছিল। এবং মাথায় রাখতে হবে একটি কথা, সেটি হচ্ছে যে আমাদের একটি বেসরকারি ব্যাংক আছে, আইএফআইসি ব্যাংক আছে। কি ব্যাংক আছে? আমাদের একটি বেসরকারি ব্যাংক আছে, আপনারা রাস্তাঘাটে অনেকেই দেখেছেন, আইএফআইসি। জানেন এই আইএফআইসি ব্যাংক অনেক বছর মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ করেছে। বাংলাদেশের কোন ব্যাংক? মালদ্বীপ, দ্বীপরাষ্ট্র মালদ্বীপ, তার কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ করে এসেছে আইএফআইসি ব্যাংক। কথা বুঝতে পেরেছেন? এই আইএফআইসি ব্যাংক কিন্তু বেশ অনেক বছর মালদ্বীপের কি করেছে? তাদের সেন্ট্রাল ব্যাংক, তাদের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কি করেছে? আইএফআইসি কাজ করেছে। তাহলে আমরা জাস্ট বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার একটা সাম্যক ধারণা লাভ করলাম আশা রাখতেছি বন্ধুরা। তো আমি একটা কথাই বলেছি যে আমাদের নোট একমাত্র ছাপতে পারে কোন ব্যাংক? নোট ছাপে একমাত্র কিন্তু বাংলাদেশ ব্যাংক। এখন আমি আরেকটা বিশেষায়িত ব্যাংকের নাম বলতে চাই, গ্রামীণ ব্যাংক। কি ব্যাংক? গ্রামীণ ব্যাংক। মাথায় রাখবেন একটি কথা যে গ্রামীণ ব্যাংক
তার মূল কাজ কি? ক্ষুদ্র ঋণ প্রদান করা, যাকে ইংলিশে আমরা বলি মাইক্রো ক্রেডিট। ইংলিশে আমরা কি বলে থাকি? ইংলিশে আমরা বলে থাকি মাইক্রো ক্রেডিট। পরীক্ষাতে যদি প্রশ্ন আসে যে মাইক্রো ক্রেডিট পন্থার উদ্ভাবক কোন ব্যাংক, মানে ক্ষুদ্র ঋণ পন্থার উদ্ভাবক কোন ব্যাংক, আপনি বলবেন গ্রামীণ ব্যাংক। মাইক্রো ক্রেডিট পন্থার উদ্ভাবক কোন ব্যাংক? গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক, এই ব্যাংকটি মূলত 1976 সালে প্রাথমিকভাবে চালু হয়েছিল চট্টগ্রামের জোবরাগ্রামে। চট্টগ্রামের কোথায়? জোবরাগ্রামে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি প্রতিষ্ঠা করেছিলেন প্রাথমিকভাবে গ্রামীণ ব্যাংক 1976 সালে চট্টগ্রামের জোবরাগ্রামে। প্রতিষ্ঠা করবার পরে যখন এই ব্যাংকটা সফলতা পেতে থাকে, আনুষ্ঠানিকভাবে গ্রামীণ ব্যাংক তখন প্রতিষ্ঠা লাভ করে 1983 সালে। গ্রামীণ ব্যাংক থেকে প্রশ্ন আসলে দুভাবে প্রশ্ন হতে পারে। প্রথম হতে পারে গ্রামীণ ব্যাংক প্রাথমিকভাবে চালু হয়েছে কত সালে? আপনি তখন বলবেন গ্রামীণ ব্যাংক প্রাথমিকভাবে চালু হয়েছে 1976 সালে। গ্রামীণ ব্যাংক প্রাথমিকভাবে চালু হয়েছে কত সালে? 1976 সালে চালু হয়েছে প্রাথমিকভাবে গ্রামীণ ব্যাংক। আর যদি বলে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা হয়েছে কত সালে, তখন আপনি বলতে পারেন 1983 সালে। তাহলে প্রাথমিকভাবে চালু হয়েছে কিন্তু 1976 সালে। আর প্রতিষ্ঠা হয়েছে কত সালে? প্রতিষ্ঠা হয়েছে আনুষ্ঠানিকভাবে 1983। তাই প্রতিষ্ঠা সাল আমরা 83 বলি। যদি পরীক্ষাতে বলে প্রাথমিকভাবে কবে, তখন আপনি বলেন 76। আর সিম্পলি যদি বলে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা সাল 1983 সালে। কোথায় এটা আত্মপ্রকাশ করেছিল? চট্টগ্রামের জোবরাগ্রামে। এই ব্যাংক ক্ষুদ্র ঋণ প্রদান করে দেশে বিদেশে কি করেছে? সুখ্যাতি অর্জন করেছে, যার ফলশ্রুতিতে গ্রামীণ ব্যাংক এবং ইউনুস সাহেব 2006 সালে কি পেয়েছিলেন? শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। শান্তিতে কি পেয়েছিলেন? নোবেল পুরস্কার পেয়েছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গ্রামীণ ব্যাংক নোবেল পুরস্কার কত সালে পায় বা প্রফেসর ইউনুস? 2006 সালে কিন্তু পেয়েছিল। ক্ষুদ্র ঋণ প্রদান করে কোন ব্যাংক দেশে বিদেশে সুখ্যাতি অর্জন করেছে? গ্রামীণ ব্যাংক। ঠিক আছে বন্ধুরা, যেটা প্রাথমিকভাবে চালু হয় 76-এ, আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা হয়েছে কততে? আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা হয়েছে কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করেছে 1983 সালে। আর নোবেল পুরস্কার পেয়েছিল কত সালে বলেছি? 2006 সালে। আচ্ছা, তাহলে এবার আমরা একটু মুদ্রার মধ্যে ঢুকে যাই। মুদ্রার মধ্যে ঢুকে যে বিষয়টা দেখতে চাই, ফার্স্টটাকে যেটা বলে আসি, সেটি হচ্ছে ব্যাংক চাইলে কিন্তু টাকা ছাপতে পারে না ভাই। ব্যাংক চাইলে কি করতে পারে না? টাকা কিন্তু ছাপতে পারে না। আর টাকা ছাপেই তো কোন ব্যাংক? একটাই ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক। টাকা ছাপার অনেকগুলো নীতিমালা আছে। খুব সহজে আমি একটা বিষয় বুঝাই। যেমন IMF আছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। টাকা ছাপতে কিন্তু IMF এর অনুমোদন লাগে। বাংলাদেশে IMF এর অফিস আছে কিন্তু মতিঝিলেই। তো টাকা ছাপতে কার অনুমোদন লাগে? যেমন একটা কিন্তু IMF এর অনুমোদন লাগে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আন্তর্জাতিক মুদ্রা তহবিল। আরেকটি বিষয় মাথায় রাখতে হবে আপনাদেরকে, সে বিষয়টি হলো যে ধরেন খুব সিম্পল একটা হিসাব দেখাই। ধরেন আজকে বাংলাদেশ ব্যাংকে 10 টাকার মজুদ আছে। আজকে বাংলাদেশ ব্যাংকে কয় টাকা আছে? ধরলাম 10 টাকা আছে। আচ্ছা, এই যে 10 টাকা বাংলাদেশ ব্যাংকে আছে, এটা কি বাংলাদেশ ব্যাংকের টাকা না জনগণের টাকা? আপনারা বলবেন জনগণের টাকা। এই 10 টাকা কার? জনগণের টাকা। তো তখন বাংলাদেশ ব্যাংক চিন্তা করলো কি যে আজকে তারা আরো 10 টাকা ছাপবে। লাভ নাই তো, টাকা ছেপে লাভ কি? টাকা যদি ধরেন 10 টাকা আছে, কিন্তু বাংলাদেশ ব্যাংক করলো কি আরো 10 টাকা ছাপলো। তো বাংলাদেশ ব্যাংক যখন আরো 10 টাকা ছাপলো, এই 10 টাকা তুলতে পারবো আমরা? ও টাকা তো আমাদের না। তাহলে ও টাকা তো আমরা কি করতে পারবো না? ও টাকা তো আমরা তুলতে পারবো না। বিষয়টা বুঝেছেন? আমাদের 10 টাকা আছে, আমরা 10 টাকাই তুলতে পারবো। সেই 10 টাকার সাথে আরো 10 টাকা যোগ করে 20 টাকা করলে ওই 10 টাকা আমরা তুলতে পারবো না। প্রথম কথা, টাকা ছাপতে IMF এর অনুমোদন লাগে। তো বাংলাদেশ ব্যাংক করবে কি জানেন? ধরেন এই 10 টাকা দিয়ে তারা কি করবে? তারা সোনার বিস্কুট কিনলো। ধরেন পাবলিকের 10 টাকা দিয়ে বাংলাদেশ ব্যাংক করলো কি? সোনার কি কিনলো? বিস্কিট কিনলো। এটা ব্যাংকের রিজার্ভ হলো। ব্যাংক সেটা রিজার্ভ করলো। ব্যাংক এটা রিজার্ভ করার পরে কি করবে জানেন? তাহলে 10 টাকা তো ব্যাংক খরচ করে ফেলেছে। যেহেতু আমার 10 টাকা দিয়ে ব্যাংক করছে কি, আমার 10 টাকা দিয়ে ব্যাংক সোনার বিস্কুট কিনে ফেলেছে। তাহলে 10 টাকা ফাঁকা হলো। কালকে যদি টাকা চাই তখন ব্যাংক দেবে কোথা থেকে? তখন ব্যাংক কি করে জানেন? এই পরিস্থিতিতে ব্যাংক আবার কি করে? 10 টাকা ছাপে থুয়ে দেয়। লাভ কি হলো?
বন্ধুরা অনেক লাভ হলো, কারণ 10 টাকা ছাপতে ব্যাংকের 10 পয়সা খরচ হবে। 10 টাকা ছাপতে ধরেন একটা 1000 টাকার নোট, একটা 1000 টাকার নোট ছাপতে সর্বোচ্চ কয় টাকা লাগতে পারে? ধরলাম সর্বোচ্চ 20 টাকা লাগলো। তাহলে বাংলাদেশ ব্যাংক মাত্র 20 টাকা খরচ করলে 1000 টাকা রাখতে পারতেছে ওখানে। মাত্র 20 টাকা খরচ করলে সে 1000 টাকা পুষিয়ে রাখতে পারতেছে, তাই কি না? তাহলে দেখেন, ওটাই বলছি যে 10 টাকা নিয়েছে ব্যাংক পাবলিকের, কিন্তু ব্যাংক কি করেছে? এই 10 টাকা মেকআপ করতে সে মাত্র 10 পয়সা খরচ করেছে। তাহলে 10 পয়সার বিনিময়ে তার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে কত সোনা হয়ে গেল? সামান্য 10 পয়সার পাবলিকের 10 টাকা দিয়ে সে সোনা কিনছে, মানলাম, ঠিক আছে, কিন্তু সেই পাবলিকের 10 টাকা ফিরাই দিতে সে কি সত্যি 10 টাকাই ফিরাই দিছে? হ্যাঁ, সে 10 টাকাই ফিরাই দিছে, কিন্তু তার খরচ গেছে মাত্র 10 পয়সা। তাহলে একদিকে ব্যাংকের রিজার্ভ বাড়লো, পাবলিকের টাকা পাবলিকেরই থেকে গেল। ছোটবেলায় আমি একটা জিনিস বুঝতাম না, আমার বাবাকে জিজ্ঞাসা করতাম যে আচ্ছা, এই যে কত মানুষ দেখতে পাই খাইতে পারে না, কত গরিব, এটা সেটা, তো ব্যাংক টাকা বানাবে আর সবার হাতে টাকা দিয়ে দিবে, তাহলেই তো সবাই খেতে পারে। তো এই বিষয়টা কিন্তু বাবা বুঝে তো আমি বুঝতাম না, পরে বুঝলাম ব্যাংক চাইলে তো টাকা যেমন বানাইতে পারে না, তেমনি জনগণের হাতে যদি টাকা বেশি হয়ে যায় দেশে মুদ্রাস্ফীতি হয়। জনগণের হাতে যদি টাকা বেশি হয়ে যায় দেশে কি হয়ে যায়? মুদ্রাস্ফীতি হয়ে যায়। আর মুদ্রাস্ফীতি হলে কি হয় জানেন? বাজারে পণ্য থাকবে না। এই যে দেখেন, ঈদের সময় আমরা কেনাকাটা করি, তখন আমরা দেখি বাংলাদেশে, বিশ্বাস করবেন কিনা, 30 থেকে 35% মানুষ সর্বোচ্চ কেনাকাটা করতে পারে। আর ধরে নিলাম 65% মানুষ কেনাকাটা করতেই পারে না। তো এই 35% মানুষই যে কেনাকাটা করে ভাই, ওই চাপে মার্কেটে ঢোকাই যায় না। তাহলে বন্ধুরা, যদি 100% মানুষের হাতে টাকা থাকতো, মার্কেটে আপনি কি হয়তো চিন্তা করে দেখেন। ধরেন বাংলাদেশে 18 কোটি 20 কোটি মানুষ আছে। আজকে ধরেন এই 18-20 কোটি মানুষ তারা চিন্তা করলো আজকে দুপুরে তারা মুরগির রান দিয়ে ভাত খাবে। কথা বুঝতে পেরেছেন? মল্লিকা খিচুড়ি তো আমাকে এখনো পাঠায়নি, কথা বুঝতে পেরেছেন? না খেয়ে আছি, আর ওই না খেয়ে থেকে কিন্তু অসুস্থ হয়ে গিয়েছি, জানি না ওনার খিচুড়ি কবে আসবে। তো যাই হোক, খাবারের কথা বলতে খিচুড়ির কথা মনে পড়ে গেল। তো আজকে বাংলাদেশে 20 কোটি মানুষই মুরগির রান দিয়ে ভাত খাবে দুপুরে, এটা চিন্তা করেছে ভাই। তাহলে 20 কোটি মানুষের হাতে টাকা আছে, তো আজকে এই 20 কোটি মানুষ কি মুরগি পাবে একদিনে এতগুলো? সবাই কি ভাত খেতে পারবে? তা না, ভারসাম্য থাকবে না কিন্তু, কথা বুঝতে পেরেছেন? তাই মানুষের হাতে যদি মুদ্রা বেশি হয়ে যায়, টাকা বেশি হয়ে যায়, তখন মুদ্রাস্ফীতি দেখা দেয়। মুদ্রাস্ফীতি হলে কি হয়? বাজারে পণ্য থাকে না, মানুষের কাছে কারি টাকা থাকে। যেমন জিম্বাবুয়ে একবার মুদ্রাস্ফীতি হয়েছে, মানুষ 1 বস্তা টাকা ঘাড়ে নিয়ে দোকানে গেছে, দোকানদারের টাকা ঢেলে দিছে, বিনিময়ে একটা পাউরুটি পাইছে। তার মানে টাকার কি থাকে না? মান থাকে না। আর মনে করেন টাকা সবার কাছে আছে, ভরি টাকা আছে, অ্যাভেলেবেল টাকা, কিন্তু বাজারে কি থাকবে না? বাজারে পণ্য থাকবে না, মুদ্রাস্ফীতি দেখা দেবে। তাই যারা মনে করি আমরা যে মুদ্রা বানাবে সরকার, মানুষের হাতে দেবে, গরিব দুঃখীর কোনো সমস্যা থাকবে না, সেটা করতে পারবে না। যে কথা বুঝতে পেরেছেন? কারণ টাকা তো জনগণের, টাকা কার না? ব্যাংকের না, জনগণের টাকাই ব্যাংকে থাকে। ব্যাপার বুঝলেন? তাই আমি এটাই বলেছি যে এই জন্য টাকা ছাপতে IMF এর অনুমোদন লাগে, প্রথম কথা। এবং আমি কিন্তু এটা স্পষ্ট করেছি যে আমার টাকা দিয়ে ব্যাংক সোনা কিনে রিজার্ভ করেছে। শোনেন না, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থাকে, একবার রিজার্ভ চুরি হয়ে গেল, ওই অর্থমূল্য চুরি হয়ে গেল, তো মাথায় রাখবেন যে রিজার্ভ থাকে। হ্যাঁ, আর বাংলাদেশ ব্যাংক যেহেতু বাংলাদেশ সরকারের ব্যাংকার হিসেবে কি করে থাকে, কাজ করে থাকে, তাই সুযোগ অসুখ মানে সুখে দুঃখে পাশে থাকে। কিন্তু বাংলাদেশ ব্যাংক কার? সরকারের, কিন্তু কোথায় থাকে? পাশে থাকে। এই জন্য ব্যাংক একদিকে রিজার্ভ করে আর জনগণের টাকা তো জনগণেরই থেকে যায়। কথা বুঝতে পেরেছেন? এভাবে আসলে ভারসাম্য কি হয়? রক্ষা হয়। তাহলে মুদ্রার যোগান বৃদ্ধি পেলে কি হবে? আপনারা বলবেন মুদ্রাস্ফীতি হবে। মুদ্রাস্ফীতি হলে কি হয়? টাকার কোনো মান থাকে না, টাকার কোনো কি থাকে না? দাম থাকে না। ওকে, আমাদের এই সাবকন্টিনেন্টে প্রথম মুদ্রা আইন পাশ হয়েছিল 1835 সালে। মাথায় রাখতে হবে, এই ব্রিটিশ সাবকন্টিনেন্টে, পাক ভারত সাবকন্টিনেন্টে প্রথম মুদ্রা আইন পাশ হয়েছিল, এটি হয়েছিল কিন্তু 1835 সালে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন করি আমি যে মুদ্রা আইন পাশ হয়েছিল কত সালে, আপনারা আমাকে বলে বসবেন মুদ্রা আইন। আচ্ছা স্যার, আরেকবার প্লিজ কমেন্ট করেছেন, আসলে কি বোঝাতে চেয়েছেন?
আফরাহিম সাইফুল আপনি বলেছেন স্যার আরেকবার প্লিজ, আসলে আরেকবার প্লিজ আপনি কি জানতে চেয়েছেন এটা আসলে বুঝতে পারছি না। ঠিক আছে, আপনি যেটাই জানতে চান কমেন্ট করুন, ক্লাসের শেষে আমি আপনার কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। আর সাদ্দাম হোসেন লিখেছেন খিচুড়ি আর খাওয়াবে না ভাই, খাওয়াইলে এতদিন খবর পেতাম। হ্যাঁ, তো ওটাই বলছি যে যা জানতে চেয়েছেন ক্লাসের শেষে আবার কমেন্ট করবেন, আমি সুন্দর করে কি করে দিব, উত্তর দিয়ে দিব আর কি। হ্যাঁ, তো আমরা যেখানে ছিলাম যে আমাদের এই সাবকন্টিনেন্টে প্রথম মুদ্রা আইন মানে পাশ হলো কত সালে, 1835 সালে। আর এই সাবকন্টিনেন্টে প্রথম কাগজের মুদ্রা চালু হয়েছে 1857 সালে। এটা চালু করেছিলেন ওই ক্যানক্যানালোক লর্ড ক্যানিং। ক্যানক্যানালোক লর্ড ক্যানিং। তাহলে উপমহাদেশে প্রথম মুদ্রা, কাগজের মুদ্রা চালু করছেন কে? লর্ড ক্যানিং, 1857 সালে। আচ্ছা, বাংলাদেশে প্রথম নোট চালু হয়েছে 1972 সালের 4 মার্চ। 1972 সালের আমরা মাথায় রাখবো যে বাংলাদেশে প্রথম নোট চালু হয়েছে কবে? বাংলাদেশে প্রথম নোট চালু হয়েছে কিন্তু 1972 সালের কবে? 4 মার্চ। বাংলাদেশে চালু হয়েছিল প্রথম 4 মার্চ 1 টাকা এবং 100 টাকা। 1 টাকা এবং কত টাকা? 100 টাকা। তাহলে বাংলাদেশে প্রথম নোট ছাপা হয়েছিল 1 টাকা এবং কত টাকা? 100 টাকা। এই বাবা, তখন 100 টাকার নোট মানে কত কি, বাপ রে বাপ! 1 টাকার নোটই কত কি। আমরা যখন স্কুলে পড়তাম বাসা থেকে 1 টাকা 2 টাকা নিয়ে যেতাম, ফিরে আসলে দেখা যেত 1.5 টাকায় বেঁচে গেছে, 50 পয়সা খরচ হয়েছে। তখন তো পয়সার হিসেবে সবকিছু হইতো, তাই না? তো যাই হোক, এখন প্রশ্ন হলো বাংলাদেশে প্রথম ছাপা হয়েছিল কত টাকা? 1 টাকা এবং 100 টাকা। 1 টাকা এবং কত টাকা? বাংলাদেশে প্রথম ছাপা হয়েছিল 1 টাকা এবং 100 টাকা। তো প্রশ্ন, আজকের দিনে আমাদের নোট কয়টা আছে? আজকের দিনে ইন টোটাল টাকা যদি আমরা দেখি, 1 টাকা দেখাই যায় না, আর 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, তারপরে আমরা 200 টাকা দেখতে পাই, 500 টাকা, 1000 টাকা। 2008 সালে 1000 টাকা প্রথম চালু হয়েছিল। তাহলে দেখেন ইন টোটাল নোট বাংলাদেশে কয়টা প্রচলিত? 1 2 3 4 5 6 7 8 9 10টা। তাহলে কয়টা নোট দেখতে পেলাম? ইন টোটাল এখন পর্যন্ত 10টা নোট কিন্তু বাংলাদেশে রয়েছে। এই 10টা নোটের মধ্যে মাথায় রাখবো আমরা একটি কথা, এই 10টি নোটের মধ্যে 1 টাকা, 2 টাকা, 5 টাকা, এই 3টা নোট ব্যাংকের না। এই 3টা নোট বাংলাদেশ সরকারের। এই 3টা নোট ছেপে থাকে অর্থ মন্ত্রণালয়। কে ছেপে থাকে? অর্থ মন্ত্রণালয় ছেপে থাকে। অর্থ মন্ত্রণালয় এই নোটগুলো ছেপে থাকে। তাহলে কোনটা ব্যাংক নোট নয়? 1 টাকা, 2 টাকা এবং 5 টাকা। 1 টাকা, 2 টাকা এবং 5 টাকা। এই 1 টাকা, 2 টাকা, 5 টাকা কি নোট নয়? এই 3টা কিন্তু ব্যাংক নোট নয়। ফলে এই 3টা নোটে কিন্তু অর্থ সচিবের স্বাক্ষর থাকে। তবে অনেক পুরাতন বই পড়লে দেখবেন 1 টাকা 2 টাকা, কিন্তু 2018 সাল থেকে সরকার 5 টাকাকেও কি করেছে, মানে সরকারি নোট করে ফেলেছে। তাই 1 টাকা, 2 টাকা, 5 টাকা এই 3টা সরকারি নোট, অর্থ মন্ত্রণালয় ছেপে থাকে। তাই এই 3টা নোটে স্বাক্ষর থাকে অর্থ সচিবের। স্বাক্ষর থাকে কার? অর্থ সচিবের। আর 10 টাকা থেকে 1000 টাকা এগুলো ব্যাংক নোট, এগুলো ছেপে থাকে বাংলাদেশ ব্যাংক। তাই তাতে স্বাক্ষর থাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে। ঠিক আছে, তাহলে সর্বনিম্ন মানের ব্যাংক নোট হলো 10 টাকা, আর সর্বোচ্চ মূল্যমানের ব্যাংক নোট হচ্ছে 1000 টাকা। তাহলে ব্যাংক নোট কিন্তু 7টা, 1 2 3 4 5 6 7। ব্যাংক নোট কতটি? ব্যাংক নোট কিন্তু তাহলে 7টি। মাথায় থাকবে তো, ব্যাংক নোট কতটি? ব্যাংক নোট আমরা দেখতে পেয়েছি কতটি? 7টি। তাহলে সর্বোচ্চ মূল্যমানের ব্যাংক নোট 1000 টাকা, সর্বনিম্ন মানের ব্যাংক নোট 10 টাকা। আর সরকারি নোট সর্বোচ্চ মূল্যমানের 5 টাকা, সর্বনিম্ন 1 টাকা। মোট নোট 10টা আছে। 72 সালে 4 মার্চ প্রথম ছাপা হয়েছিল কিন্তু 1 টাকা এবং কত বলেছি? 1 টাকা এবং 100 টাকা। আজকের দিনে এই নোটগুলো ছাপে বাংলাদেশ ব্যাংক বা অর্থ মন্ত্রণালয় সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে। ভাই
টাকা ছাপবে, সিকিউরিটির একটা ব্যাপার আছে না, আপনারা যদি যে নিয়ে নেন, তাই সিকিউরিটি প্রিন্টিং প্রেস এটা গাজীপুরে রয়েছে। তাহলে বাংলাদেশ বর্তমানে নোট ছাপে কোথা থেকে? বাংলাদেশ ব্যাংক বা অর্থ মন্ত্রণালয় সিকিউরিটি প্রিন্টিং প্রেস। সেই সিকিউরিটি প্রিন্টিং প্রেস আমি বলেছি কোথায় রয়েছে? সেই সিকিউরিটি প্রিন্টিং প্রেসটি রয়েছে কিন্তু বন্ধুরা গাজীপুরে। মাথায় রাখতে হবে আমাদের একটি কথা, যে আমাদের যে সিকিউরিটি প্রিন্টিং প্রেস, সেই সিকিউরিটি প্রিন্টিং প্রেস কোথায় রয়েছে? সেই সিকিউরিটি প্রিন্টিং প্রেস রয়েছে কিন্তু গাজীপুরে, যেখান থেকে বর্তমানে নোট ছাপা হয়ে থাকে। তাহলে বন্ধুরা আজকে আমরা এতটুকু রেখে দিচ্ছি। আগামীকাল শুক্রবার আমি আবার ক্লাস নিব, ঠিক আছে? শুক্রবার বন্ধ দিব না, কালকে ক্লাস নিব, এবং আগামীকালকের ক্লাসে আমি আলোচনা করব আবার বাংলাদেশের লেকচার 9-এর দ্বিতীয় খণ্ড, এবং কালকে শেষ হয়ে যাবে লেকচার 9। কথা বুঝতে পেরেছেন? কারণ এখন যে লেকচারগুলো আমি ধরবো সর্বোচ্চ 2 দিন করে লাগবে, এর মধ্যে শেষ হয়ে যাবে। তো আজকে যেটুকু পড়ালাম এটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। কোনো প্রশ্ন থাকলেও কমেন্ট করবেন, আমি রিপ্লাই করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আন্তর্জাতিক অঙ্গনের আজকে আরেকটা ভিডিও ক্লাসে আপলোড দিয়ে দিব, ঠিক আছে? আজকের দিনটা আমি সময় নিব। ভিডিও ক্লাস আজকে চীনের উপরে আলোচনা থাকবে। আমি একটা ভিডিও ক্লাস আবার আপলোড করে দিব, আপনারা আশা করি ক্লাসটা কি করবেন, দেখে নেবেন, ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমাদের দেখা হবে আবারও আগামীকালকে আমরা লেকচার 9-এর দ্বিতীয় খণ্ড। আফরাইম সাইফুল লিখেছেন টাকা ছাপানোর সিস্টেম। হ্যাঁ, ওই প্রশ্নটাই মেবি আপনি করেছিলেন। আমি বলেছি টাকা ছাপতে IMF এর অনুমোদন লাগবে, আর ব্যাংকে যে টাকা আছে পাবলিকের, সে টাকা থেকে ব্যাংক কিছু কিনে রিজার্ভ করবে, কোষ ফাঁকা হবে, তারপরে সেই অনুপাতে ব্যাংক আবার টাকা ছাপবে। আর কিন্তু ব্যাংকের টাকা ছাপতে তো অত টাকা লাগে না, 10 টাকা খরচ করেছে, 10 টাকা রাখতে ব্যাংকের 10 পয়সা খরচ হবে। কারণ একটা 1000 টাকার নোট ছাপতে যদি সামান্য 10 টাকা খরচ হয়, তাই কি না? তার মানে 1000 টাকা আপনি নিলেন, কিন্তু ফিরিয়ে দেওয়ার সময় ব্যাংক আসলে প্রকৃত অর্থে দিল তো 10 টাকা ফিরিয়ে, কিন্তু ওটা ব্যাংকের রিজার্ভ হলো, যে রিজার্ভ ব্যাংক এবং সরকারের উভয়েরই কাজে দেবে। হ্যাঁ, একজন প্রশ্ন করেছেন কেন বড় নোট ছাপায় না গভর্নমেন্ট? আসলে গভর্নমেন্টের ওটা এখতিয়ার নেই, ওটা বাংলাদেশ ব্যাংকের এখতিয়ার, ঠিক আছে? ওগুলো ব্যাংকের নোট, তাই ব্যাংক ওটাকে নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, সরকার কেন 1 টাকা 2 টাকা 5 টাকা ছাপায়? আসলে এই টাকাগুলো অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে আছে, তো অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে থাকবার কারণে তারা 1 টাকা 2 টাকা 5 টাকা ছাপায়, ঠিক আছে? এটা অর্থ মন্ত্রণালয়ের হিসাবে তাদের রয়েছে, তাদের এখতিয়ারে রয়েছে, ঠিক আছে? তো ঠিক আছে বন্ধুরা, তাহলে ভালো থাকবেন। আগামীকালকে আমি আবারও ক্লাস নিব, কালকে লেকচার 9 শেষ করে দিব। আর আমি বলেছি যে একটু শারীরিক কারণে আসলে দুপুর পর থেকে একটু শরীরটা বেশি খারাপ লাগে, তো এই জন্য হয়তোবা এশিয়ার যে ভূরাজনীতির লাস্ট ক্লাসটা চীন নিয়ে, এটা আমি আজকে একটা ভিডিও আপলোড করে দিব, দেখে নেবেন। আর আগামীকাল বা পরশু থেকে আন্তর্জাতিকের নতুন ক্লাস ইউরোপে, সেখানে আমি লাইভ ক্লাস আবার নিতে শুরু করব আর কি। তো ভালো থাকেন সবাই, ক্লাসটা কেমন লেগেছে সেটাও জানাবেন, সুস্থ থাকবেন সবাই, খোদা হাফেজ।